নিজেকে দেখানোটা জাস্ট কন্টেন্ট হতে পারে না, কন্টেন্টের মধ্যে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। যে এসছি একটা বিরিয়ানি দোকানের সামনে, দাদা কেমন হচ্ছে আজকে বিরিয়ানি, ঝরে ঝরে পড়ছে, তো এইসব জিনিস তো আমরা করি না, এগুলো আমরা করতে পছন্দ করি না। আমিষ নামটার মধ্যেই আসতে একটা ব্যাপার রয়েছে, ইউনিকনেস আছে, মানুষের মনে হবে যে কি দেখি তো। কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক এই দুটো জিনিস এত ইম্পর্টেন্ট, আমার মনে হয় কোনো কিছুই মানুষ করতে পারবে না যদি এই দুটো না থাকে। হতে তো পারে আজ থেকে 15 বছর বাদে প্রেত কথা একটা বড় প্রোডাকশন হাউস যারা হরর মুভি বানানোর জন্য বিখ্যাত। সো দিস ইজ মাই ড্রিম। তুমি ভাবো যদি এরকম উচ্চারণ করতে না পারা জার্নালিস্ট যদি একটা শুধু ডিম ভাত রিভিউ করা ইউটিউবারকে ইন্টারভিউ করে এবং সেটা যদি পপুলার হয়, তাহলে এটা জার্নালিস্টের প্রবলেম না ইউটিউবারদের প্রবলেম? যারা ভাবছে তাদের প্রবলেম। আমি তাকে চ্যালেঞ্জ করব যে সে তাহলে 5 বছর ইউটিউবে কাজ করুক এবং কনসিস্টেন্ট ফ্যান বেস তৈরি করে জিরো থেকে সে একটা সিনেমা বানাক। আমি তোমায় বলছি এটা সহজ না। Welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri. আজকে আপনারা শুরুতেই দেখতে পারবেন একটু লাইটিং আলাদা, আমিও একটু ওরকম কালো শাড়ি, ইউজুয়ালি আমি সব গেস্টদের বলি কালো পরবে না, এই পরবে না, আজকে আমি নিজেই সেটা লঙ্ঘন করে পরে ফেলেছি। অ্যান্ড কীরকম একটা ভীষণ বুক ধরপড় করছে, সেটার রিজন হলো আজকে আমরা যে জনারটা নিয়ে গল্প করব এবং যাদের সাথে গল্প করব, that was always a no holes and no go zone for me, because আমি ছোটবেলার থেকে প্রচণ্ড ভূতে ভয় পাই। মানে আমার ভূতের কোনো সিনেমার ওই মিউজিকটা শুনছি, জি হরর শো সব থেকে বাজে, র্যামসি ব্রাদার্স, সেটাও আমার ভয় লাগতো। বাট আই ডু বিলিভ ইন স্পিরিটস অ্যান্ড আই বিলিভ দ্যাট অ্যাজ আ জনরা, horror is one genre which is actually a psychological genre. মানে মানুষের মন, তার সাবকনশিয়াস, তার সেমি কনশিয়াসনেস, এই যে ইউনিভার্সটা আমাদের চারিদিকে আছে, সেটা কি জাস্ট মেড অফ হিউম্যানস হু এক্সিস্ট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, নাকি তারপরেও একটা কিছু আছে? দিস কোয়েশ্চেন্স ইন্ট্রিগ মি as a journalist, as a student of history, এবং I have two of my favorite and biggest podcasters in the city. আপনারা হয়তো বলবেন যে এ কি কম্পিটিটর কি তুমি নিয়ে এলে শোতে? No, they are not competitors. We are frenemies. We are good friends and less of enemies. And some, two people and some of the creative artists who I really respect, I learn from every day, and their journey is one of hardships, reinvention, and now continued success. এবং অরুণাভ খাসনবী, সন্দেশ টিভির, মানে হি ইজ আ স্টার। তোমার পডকাস্ট দেখে, অ্যাজ ইউ নো, আই গট ইন্টারেস্টেড ইন পডকাস্টিং, আর এখনও ইউ আর দ্য বার ফর মি। সো তোমার যখন ইন্টারভিউজ হয় আমি মন দিয়ে টিভিতে, মানে উইথ আ কাপ অফ কফি, ঠিক এরমভাবে দেখি। গৌরব তাপাদার, হু আই মেট থ্রু অরুণাভ, ওর 100তম এপিসোডের রেকর্ডিংয়ে he brought all of us together in a spectacular episode. Please do catch that. It's on YouTube on his channel Sandesh TV. প্রেত কথা যাকে বলি, সে বলে তুমি প্রেত কথা দেখোনি। বাট তোমরা দুজনেই, you have totally redefined the podcast space in Bengal. And for that, as an audience, as a woman, as a fellow podcaster, I would like to say thank you. Thank you for showing us how it could be done and that we can dream. So welcome, and with that a very warm welcome to the show. কিরম লাগছে বলো আজকে স্ট্রেট আপে এসে? থ্যাংক ইউ খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। সুন্দর একটা ইন্ট্রোডাকশন, বেশি ভালো লাগলো, একটু বেশি ভালো লাগলো, বেশি ভালো মানে লাস্টে খুবই লজ্জা লাগছে। আমি একটা জিনিস শিখেছি, হলো কপিল শর্মা শো, সেখানে সুনীল গ্রোভার আছে। সুনীল গ্রো, হি ইজ টু গুড, ও একটা জিনিস দেখিয়েছে, একটা কোরিওগ্রাফি আছে, হলো 1 2 3 4 5। আমি দেখেছি এটা। এটার মানে হলো তুমি যে এত প্রশংসা করলে, লাস্টে আমাকে বলতে হবে সবই ঈশ্বরের দয়া। সত্যি না, জোকস অ্যাপার্ট, বাট সত্যি খুব আনন্দ পেলাম, খুব খুব ভালো লাগলো তোমার কথা শুনে। উই মেট বিফোর, আর আমাদের উই ভাইব, মানে আমার মনে হয়েছিল যে কোনোভাবেই, আমার তো কোনোদিন কাউকে এনিমি মনে হয়নি, আর কোনোদিনই আমার মনে হয় পুরো পডকাস্ট যে কমিউনিটিটা গ্রো করেছে, থ্যাঙ্কফুলি আই জাস্ট স্টার্টেড ইট। হ্যাঁ, এটাই হয়তো সত্যি যে এই কনভারসেশনটা গৌরব যে পডকাস্টটা করতো, যেটা মানে এখনো অবধি বোধহয় স্পটিফাই ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের পডকাস্টটা স্পটিফাই এর টপ জায়গা, টপ চার্টসে থাকে। বাট তারপর যে কনভারসেশনাল পডকাস্টের যে দিকটা, সেটা যে আই কুড অ্যাকচুয়ালি বি দ্যাট পারসন যে নাকি শুরু করেছে, আই
I feel so blessed for that. এটা জাস্ট বাই চান্স, আরো কেউ একটা শুরু করে দিতেই পারতো, আমি যে আলাদা করে কিছু করেছি তা না। বাট ইয়েস, conversations became easy, conversations became important nowadays. সেটা খুব মজা লাগে। And thank you for গৌরব, তুমি বলো, তুমি তো, আমি যেটা শুনলাম কালকে আমার জিমে, আমি তো তোমার গলার খুব ফ্যান, কিন্তু তোমার থেকেও গৌরব হ্যাজ আ বিউটিফুল ওয়াইফ অ্যান্ড আই উইল অ্যালাউ হিম টু স্পিক অন হার, বাট শি ইজ সাচ আ গ্রেসফুল ডান্সার। আই স হার ব্রিফলি তোমার ওই পডকাস্ট রেকর্ডিং এ, দূরে উনি বসেছিলেন, বাট তোমাকে ফলো করতে গিয়ে আই হ্যাভ মেট সামবডি হু, বিকজ আই লাভ টু ডান্স। তো আমার মানে ডান্সের, তুমি যদি আমার ইনস্টাগ্রাম দেখো, মেকআপ, ডান্স, বাচ্চাদের ভিডিও, মানে আই লাভ ইট, দ্যাট ইজ মাই রিল্যাক্সেশন, মানে হয় না, মানে ওটা দেখে আমার ভীষণ ভালো লাগে। এন্ড অফকোর্স পডকাস্ট। তো আমি যখন কালকে আমার জিমে বললাম দ্যাট দিস টু জেন্টলম্যান আর গোয়িং টু বি অন মাই কাউচ, everybody was like, "Are he is a singer." Gaurav Tapadar, মানে of course onar voice, I'm sure there are many fans of your beautiful spoken voice, কিন্তু এইটা কি করে হলো গৌরব? How did it happen? তুমি singer থেকে, you know, প্রেত ঘর, মানে which is one of the spookiest and one of the মানে leading podcasts of our times. দেখো, ওই যেটা অরুণাবদা বললো আর কি, এটা বাই চান্স হয়ে গেছে আমার মনে হয়, প্লাস হ্যাঁ হার্ড ওয়ার্কও রয়েছে। ফার্স্ট প্রিয়াঙ্কার ব্যাপারে বলি, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এবং মানে আমি ওকে ডেফিনেটলি এই মেসেজটা পাস করবো, এবং ওই পডকাস্টে দেখতেও পাবে, এবং ডেফিনেটলি ও তোমাকে চেনে, এবং ও জানে যে আজকে আমি তোমার এখানে এসেছি। সো হার গ্রিটিংস টু ইউ। থ্যাংক ইউ। এবং আমার ক্ষেত্রে দেখো, আমি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখতে ভালোবাসি। তো ছোটবেলা থেকে আমি গান গাইতে ভালোবাসতাম। গান শিখিনি কখনো ওরকম কনভেনশনালি, কিন্তু আমি গান গাইতে ভালোবাসতাম, নিজে লিখি, নিজে মানে ছোটবেলা থেকে লেখালেখি করছি, সুর দিই, গিটার বাজাই, পিয়ানো বাজাই, গান গাই, রেকর্ড করি, সেগুলো ছাড়ি। এই করতে করতে যখন আমি ধরো 2017 নাগাদ এই কাজগুলো করছি, আমার ব্যান্ড ছিল সেই সময়, মানে আমরা প্রচুর কম্পিটিশনসে যেতাম, সেখানে আমরা জিততাম। তো তারপরে ইউটিউব এলো লাইফে আর কি, তখন বাংলাতেই গোটা জায়গায় ইউটিউবটা এলো, কারণ জিও তখন অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি। এবং ইউটিউব আসার পর আমি দেখছি গানটা নিয়ে ঠিক কিছু হচ্ছে না, মানে আমি যেটা করতে চাইছি, এবং ডেফিনেটলি মানে আমার এক্সপার্টিজের অভাবই সেটা। কারণ আজকে যখন আমি কাজ করছি এত বছর বাদে, 2025 সালে দাঁড়িয়ে, 2017 সালে আমি যে কাজটা করছিলাম সেটাকে আমি এখন দেখতে পাই যে না, ওই কাজটা হয়তো হতো না। তো আফটার দ্যাট আমি ভূতের গল্প বলতে না ছোটবেলা থেকে ভালোবাসি, আর আমি শুনতেও ভালোবাসি। আমি প্রচুর হরর মুভিজ দেখি। আমি আমার বাড়িতে একটা বড় টিভি কিনেছি জাস্ট হরর মুভি দেখার জন্য। আমার বাড়িতে অন্য কোনো জনরার মুভি খুব কম চলে, যখন আমি হরর মুভি দেখতে দেখতে হয়তো একটু ক্লান্ত হয়ে গেছি। আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইমস আমি কোনো হরর সিরিজ দেখছি বা মুভি দেখছি। তো এই ছোটবেলা থেকে আমার যে মানে ভূতের গল্প বলার প্রতি এবং ভূতের প্রতি যে একটা ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটাই আমি যেটা স্কুলে বন্ধুদের বলতাম, সেটা ফিক্স করেছি যে না, এবার আমি এই সিমিলার ঘটনাগুলোকে, ধরো তোমার জীবনে কিছু ঘটেছে, নিয়ে আমি আমার অডিয়েন্সকে বলবো। তো দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। মানে তারপর আমি আজকে আমার 2020 সালের আজকে একটা মেমোরি এসছে, সেখানে দেখাচ্ছে যে আমার আজকে 50,000 সাবস্ক্রাইবার হয়েছিল প্রেত কথায়। এবং আমি আজকে বলছি, আরে আজকে আমার 50,000 হয়েছিল, আর কালকে আমি রিলিজ করছে। তো আমার হঠাৎ মনে হলো তাহলে 50,000-এর এপিসোডটা একবার শুনে দেখি। তো আমি ওটা চালালাম, ওটা চালিয়ে শুনলাম। শোনার পর আমি আমাদের প্রেত কথার লাস্ট এপিসোডটা চালালাম, শুনলাম, এবং আমার মনে হলো যে যেটা আমি বুঝতে পারলাম যে আজকে আমি যে কাজটা করছি সেটা এতদিন কাজ করার জন্যই। মানে বুঝলাম যে হ্যাঁ, কিছু তো বদলেছে, ঠিক, আমার বলার প্যাটার্ন বদলেছে, বলার ধরন বদলেছে, গল্প বলার ধরন বদলেছে, দেখার ধরন বদলে গেছে, ইভলভ করেছো। হ্যাঁ, এবং আমি যা বুঝলাম যে ওই হার্ড ওয়ার্ক, মানে কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক, এই দুটো জিনিস এত ইম্পর্টেন্ট। আমার মনে হয় কোনো কিছুই মানুষ করতে পারবে না যদি এই দুটো না থাকে। Absolutely. Important words, I think, also for budding YouTubers. যারা স্বপ্ন আমরা সবাই দেখতে ভালোবাসি, বাট আমরা মাঝে মাঝে সাকসেসফুল লোকেদের দেখে ভুলে যাই যে দ্য গ্রাইন্ড দ্যাট দে হ্যাভ গন থ্রু, এক কাজ রোজ করা, you know, determining your finances, এগুলো করা is not a cakewalk. So people like us who come from middle class families, it's really hard to put out good quality content. কিন্তু আজকে we are here to celebrate and also to congratulate both these wonderful podcasters from Kolkata on an absolutely brilliant short horror film
30 minutes এর which is going to be there on YouTube. আপনারা দেখতে পারেন, and we will be carrying the link of the film on our description, যেটা থেকে আপনাদের সুবিধে হবে ওখানে যেতে। এখন আমি তো as I said ভীতু বাঙালি মেয়ে, আমি বাবা ওইসব ভূত প্রেত খুব ভয় লাগে আমার। আমারও না একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটা তোমাদের এক্সপিরিয়েন্স শোনার সময় ডিসকাস করব। But when I saw the trailer, and I cannot tell you, trailerটা দেখার সময় I was told to watch the trailer by my team, by my friends, by my dad, who's very fond of Orunab's podcast, and he's met him. That ভীষণ ভালো, ভীষণ ভালো। I was like, আচ্ছা ঠিক আছে, একটু দেখছি। মানে আমার মনে হচ্ছে একটু, আমি ফোনে দেখেছি, টিভিতে দেখলে ভয় লাগবে বলে ফোনে দেখেছি। I liked it so much, and it also had Preeti Sharkar, who's been on my show once again, খুব মানে একটা ব্রাইট স্পাঙ্কি মেয়ে, কিন্তু her mature acting in that, একটা থেরাও ওর অ্যাক্টিং এর মধ্যে, I was absolutely blown away. And we decided as a team যে as soon as possible I have to get these very busy director producer duo on my couch before they get grabbed by anyone else or any other podcast. প্রথমে the নাম Amish, it's very unique. Gaurav, how did this come about? Yes, director Sab. এই নামটা আমারই, আমি গৌরব থেকে ফোন করেছি। Okay. শোন না গৌরব, হ্যাঁ, আমার মাথায় একটা নাম এসেছে, আচ্ছা, এবং ওকে বললাম আমিষ। গৌরব একবারে বললো সেটা তো হেভি নাম, আহ! দারুণ কানেক্ট করলো তো, হ্যাঁ, একদম একসাথে কানেক্ট করলো। it is that kind of name. তো আমি অ্যাকচুয়ালি যখন গল্পটা লিখছিলাম, এই পুরোটা একটুখানি মানে ছোট করে বলি যে গৌরব আর আমার কানেকশনটা কি করে হচ্ছে, how this একদম film একদম happened। রাইট। তো আমি জেনারেলি হরর জনরে আমি ইন্টারেস্টেডই না, একেবারেই ছিলাম না। আমার হরর ফিল্ম দেখতে ভালো লাগতো না। আমার এক সময় গার্লফ্রেন্ড ছিল, সে তার খুব হরর ফিল্ম দেখতে ভালো লাগতো, আমার ভালো লাগতো না বলে তার খুব অসুবিধা হতো। আমার না হরর ফিল্ম দেখলেই মনে হয় এই তো পেছনে একটা কেউ লাইট ধরে দাঁড়িয়ে আছে, এই তো লোক ভূতটার মেকআপ হচ্ছে, তো একটারই এরকম মনে হতো আমার। এটা ডিফেন্স মেকানিজম হতে পারে, তাতে আমার ভয় না লাগে। হ্যাঁ, ওটাও হতে পারে। ছোটবেলায় কিন্তু জি হরর শো যেটা বললে, আমি ওই জি হরর শো দেখতে পিসির বাড়ি যেতাম। আমাদের ওই সময় কিছুটা সময় টিভিটা খারাপ হয়ে গেছিল আমার বাড়ি। তো তুমি যেতে ওটা দেখতে? হ্যাঁ, পাশেই বাড়ি ছিল পিসির, যেতাম, যাওয়ার পরে ফিরতে হতো। ফেরাটা একা একা গা ছমছম, প্রচন্ড অসুবিধা হতো, দৌড় দিয়ে বাড়ি যেতাম। তার মানে কি, ভয় তো পেতাম। হ্যাঁ, ভয় তো পেতে, বেসিক অফকোর্স, ইনস্টিংক্ট একদম। কিন্তু তারপর যেটা হলো সেটা হলো আমার পডকাস্টে মৈনাক ভূমি গেল। মৈনাকের সঙ্গে প্রচুর আড্ডা হলো, প্রচুর কথা হলো। সে বললো তুমি হরর জনরে ইন্টারেস্টেড না? না, ভালো লাগে না। বলে তুমি একটা কাজ, তুমি এই ফিল্মটা দেখো। বলে আমাকে একটা ফিল্মের নাম বললো, হেরিডিটারি। সিনেমাটা দেখার পর শ্রী, আই কমপ্লিটলি, আমার পুরো মাথাটাই পুরো ফ্লিপ করে যায়। আমি ভাবলাম যে ও ওয়াও, দিস ইজ সো নাইস। মানে একটা ফিল্ম মেকারের একটা গল্প বলার ইচ্ছে আছে, আমারও একটা গল্প বলার ইচ্ছে আছে। সেই গল্প বলার ইচ্ছেটাতে আমার জীবনে তো আমি ভূতের গল্প পড়তে ভালোবেসেছি। আমি ভূতের ভয় এক সময় কোট আন কোট যেটাকে ভূতের ভয় বলে সেটা আমি নিজে পেয়েছি। এন্ড দেন আই স্টার্টেড টু সি, একজন অডিয়েন্স হিসেবে আমার ভূতের গল্পটা কিরকম লাগছে দেখতে। এন্ড আই স্টার্টেড এনজয়িং ওয়াচিং হরর। ওকে, এগেইন আমি দেখলাম যে প্রত্যেকটা ফিল্ম মেকারের একটা স্টাইল অফ স্টোরি টেলিং আছে। অফ কোর্স, এন্ড আ ভেরি স্ট্রং ওয়ান। ইটস নট অনলি এ হরর, রাইট। দেয়ার ইজ আ আন্ডার লেয়ার অফ দ্য ডিরেক্টর, অফ দ্য স্টাইলিস্টিক একটা আইডেন্টিফিকেশন আছে ইন দ্যাট ফিল্ম। Then I thought, what about me finding that identifying factor in me and putting it out in a film? তখন আমার মনে হলো যে আমি কিন্তু একটা হরর ফিল্ম করতে চাই। ওকে, নাও this may sound magical, but এটা আমার জীবনে সব সময় হয়েছে। যখনই আমি কিছু একটা করতে চেয়েছি, সামথিং হ্যাপেন। আমি খুব করতে চাইছি হরর ফিল্ম, একটা করবো, কিভাবে করবো, কি করবো, এই চলছে মাথায়। হঠাৎ আমি সাঁতরাগাছি দিকে ফিরছি, একটা ট্যাক্সি করে, মাথাটা গরম হয়েছে, প্রচন্ড জ্যাম। হঠাৎ দেখি গৌরব তবলার কল। গৌরবের সঙ্গে তার আগে আমার একটা পডকাস্ট শুট হয়েছে, আমার সঙ্গে গৌরবের কানেকশন হয়েছে। গৌরব তবলার কলিং, হ্যাঁ বলো, হ্যাঁ বল না, তখন তুই বলতাম হ্যাঁ বল। তখন বলছি যে এরকম একটা ভাবছি, বুঝলে, একটা হরর ফিল্ম করবো, তুমি ডিরেক্ট করবে। মানে দিস হ্যাপেন্স টু মি এভরি টাইম। ওকে, তুমি ম্যানিফেস্ট করো তার মানে। একদম, and manifestation is real, of course it is, কোনো কথাই yeah. দেন আমরা বসলাম, আমি সেই গল্পটা তৈরি হয়ে গেল। এবার আসছিলাম নামে, পুরোটা দিয়ে আসতে সুবিধা হবে, তা তৈরি হলো।
গল্পের কিছু তো একটা গল্প একটা প্রধান কিছু একটা কোর তো থাকে, একটা বেসিক কোর থাকে, তার উপর অনেক কিছু এলিমেন্টস Yes. থাকে। আমার মনে হলো হুইচ ইজ দ্য বেস্ট এলিমেন্ট টু পিক। আর আমি যখন স্টোরিটা লিখতে বসলাম, যখন স্ক্রিপ্টটা লিখতে বসলাম, এটা একটা গৌরবের বলা একটা ঘটনা থেকে ইন্সপায়ার। যখন স্ক্রিপ্টটা আমার মতো করে লিখতে বসলাম, আমি দেখলাম প্রথম জিনিসটা যেটা আমি লিখলাম সেটা হলো মেয়েটা বলছে যে নিরামিষ খেতে ওর একদম ভালো লাগে, অ্যান্ড দ্য হোল স্টোরি ইজ কানেক্টেড আমি দেখলাম ইন তো দ্য সেম ডট। আমি বললাম দ্য নেম শুড বি আমিষ। কারেক্ট একদম আমার মনে হলো রিলিভ একদম- করলাম একবার পুরো। হ্যাঁ, একদম একদম পুরো না অন পয়েন্ট আছে নামটা। লোকে দেখলে বুঝতে পারবে কেন এটার নাম আমিষ। and I think that comes out in the trailer itself. Correct. It's very মানে it's hard hitting একদম। এবং আমার মনে হয় যে নাম এমন একটা সাইকোলজি, প্রথমত তো এই ঘটনাটা প্রেতকথারই একটা এপিসোডের বেসটাকে নিয়ে তৈরি করা ঘটনা। অদ্রিজা ভট্টাচার্য বলে আমাদের একজন প্রেতকথার রাইটার রয়েছেন, বাচ্চা মেয়েও আর কি, ও আমাকে এই ঘটনাটা পাঠিয়েছিল এবং এই ঘটনাটা মানুষ পছন্দ করেছিল। এখন আমরা যে ঘটনাটার উপর কাজ করেছি, যেটা আমাদের সিনেমা, সেই সিনেমাটার সেই ঘটনাটা কিন্তু সেম নয়, কারেক্ট। কিন্তু কোথাও দাঁড়িয়ে আমাদের প্লটটা সেম। তো এই নামের ক্ষেত্রে আমার আবার ছোটবেলা থেকেই নাম নিয়ে আমার একটা খুব ফ্যাসিনেশন আছে বলতে পারো। মানে আমি যখন জীবনের প্রথম আমার ব্যান্ড ক্রিয়েট করব বলে ভাবি, আমি আমার জীবনের প্রথম ব্যান্ডের নাম নিয়ে আমি প্রচুর ভেবে একটা নাম দিয়েছিলাম প্রত্যাশা। বাহ। ব্যান্ডের নাম প্রত্যাশা। এবং এই নামটা সেই সময় আমরা ওয়েব মিউজিকে বেস্ট ডাউনলোডের জন্য আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা প্রচুর জায়গায় কম্পিটিশনে গিয়ে জিতেছি এবং সবাই আমাদের নামটাকে একবারে চিনতো প্রত্যাশা, যারা ব্যান্ড সার্কিটের সাথে সেই সময় জড়িত ছিল। নাম নিয়ে আমি এত ফ্যাসিনেটেড, আমি যখন ভূতের গল্প বা ভূতের ঘটনা বলবো ভাবি, আমি ভাবি এমন একটা নাম হতে হবে যেই নামটাকে উচ্চারণ করে মানুষের মন স্যাটিসফাইড হয়। যেমন যদি বলো ধরো প্রেত কথা, শুনে মানুষের মনে কিউরিওসিটি জাগবে যে কি এটা, কি হয় এখানে, কি এমন হয় যে এটা ভূত কথাও হতে পারতো, বাট হোয়াই নট ভূত কথা, হোয়াই দিস ইজ প্রেত। মানে এই যে স্টাইলাইজেশনটা, আমার মনে হয় যে অরুণাবদা যখন আমার নামটা বললো যে এই সিনেমাটার নাম হোক আমিষ, আমার শুনে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি এই সিনেমার নামটা মুখে উচ্চারণ করার পর আমার ভালো লাগছে। রাইট। কিছু নাম আছে উচ্চারণ করতে ভালো লাগে, একদম একদম, কিছু নাম আছে উচ্চারণ করতে ভালো লাগে না। রাইট রাইট। তো যার জন্য হয়তো আমার মনে হয় যে স্টারদের নামও বদলে দেওয়া হয়, যে এমন একটা নাম দেওয়া হয় স্টারকে যে নামটা উচ্চারণ করতে ভালো লাগে, যে নামটার সঙ্গে সেই গ্ল্যামারটা জড়িয়ে থাকে। তো আমার মনে হয় যে আমিষ নামটার মধ্যে সেই যে তুমি হেরিডিটারির কথা যেটা বললে, আমিষ নামটার মধ্যেই একটা ওই আষ্টে একটা ব্যাপার রয়েছে, নামটার মধ্যেই একটা ইউনিকনেস আছে, মানুষের মনে হবে যে কি দেখি তো কি এমন রয়েছে। তো এখানে আমার নামটা খুব পছন্দ হয়ে গেছে। এবং আরেকটা সিনেমা আমি দেখেছিলাম আমিষ বলে, সেটা আছে অনেকেই বলে ওটার কথা, বাট ওটার নামটা অ্যাসামিজে আমিষ। আমিষ, আচ্ছা আমিষ। আর অনেকে বলছে ওটার সঙ্গে কোনো কানেকশন আছে কিনা, একদম সবার সামনে বলে দিতে যাই কোনো কানেকশন নেই, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম। আর আমারও মনে হয়েছিল যে নামটা দেওয়ার আগে আরেকটা সিনেমা আছে, কিন্তু আমার মনে হলো যে ওই সিনেমাটার যে গল্প বা ওই সিনেমাটার যে অ্যাপ্রোচে আমিষ নামটা দেওয়া আর আমার আমিষ নামটা দেওয়ার মধ্যে একটা হেভেন হেভেন ডিফারেন্স আছে। তো সেই কারণে আরো বেশি আমরা স্টিক করে থাকলাম। Also, when I saw the trailer and I thought of the name, I loved the name. The name got me, বলে না? হ্যাঁ। আর একটা হলো when I saw the name, rather আমি যখন ট্রেলারটার পরে না আমরা আমিষ, আমি যখন লোককেও বলছি আমিষ, আমার মনে হচ্ছিল দিস ভেরি ক্রিপি যে কিরকম একটা রক্তর ব্যাপার আছে, লাইক আই ক্যান স্মেল ব্লাড। একটা না ওরম আমার ভাইব আসছিল, বুঝতে পারলি? যখন আমি লোককে বলছি আমিষটা দেখিস, কি হয়েছে, কি পাঠালি এটা, আমার একটা বন্ধু বলছে কি পাঠালি এটা ডাউনলোড করতে হবে, এটা আমিষের ট্রেলার, দেখ ইটস ড্যাম স্ক্যারি। সো একটা হয় না, মানে ইট ওয়াজ গিভিং মি দ্যাট ভাইব। আই থিঙ্ক নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আই উড হ্যাভ টু এগ্রি। কিন্তু একটা কথা বলো তোমরা দুজনেই, and I'll come to গৌরব প্রথমে, এখানে being a producer, how come you decided to put this out on YouTube? মানে is this the new format of storytelling, short, crisp on YouTube? দেখো এখানে তুমি যে প্রশ্নটা করছো, এই প্রশ্নটাকে আমি অনেক রকম অ্যাঙ্গেলে দেখি। প্রথমত তো আমি দেখি আমার নিজের একটি ইন্ডিপেন্ডেন্ট সত্তা, যে ইন্ডিপেন্ডেন্ট সত্তা নিজে ব্যান্ড বানিয়ে গান গাইতো, যে
হয়তো কখনো সিনেমায় গান গাওয়ার স্বপ্নও দেখেনি। মানে আমার ডিকশনারিতে ওই ব্যাপারটাই কখনো ছিল না যে আমাকে সিনেমার নায়ক হতে হবে, সিনেমার Correct, অ্যাক্টর correct. হতে হবে, সিনেমার গায়ক হতে হবে। হুম, আমি ভাবিনি, কারণ আমার কন্ডিশনিং ওরকম নয়। হুম, পরবর্তীকালে ডেফিনেটলি মানে আই লাভ ওয়াচিং ফিল্মস, কিন্তু আমি চেয়েছি সবসময় নিজে কাজ করব, নিজের একটা ব্যান্ড হবে, নিজের গান হবে। বলতে পারো আমিষকে ইউটিউবে বা প্রেত কথাতে রিলিজ করার পেছনের সব থেকে কোর কারণটা তো এটাই, যে আমার ওই ইন্ডিপেন্ডেন্সটা, হুম, ওই ফিলিংটা যে আমার নিজের চ্যানেলে হচ্ছে এটা আপলোড। দুই, যদি বাণিজ্যিক দিক থেকে ভাবি, তাহলে আমার মনে হয় যে কোনো বড় কিছুর একটা শুরু থাকে। হুম, আমি মন থেকে বিলিভ করি যে যদি এইভাবে আমি আসছে 10 বছর, 15 বছর, 20 বছর কাজ করি, এবং একটা সময় গিয়ে হঠাৎ করে একদিন তো সাকসেস দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে কিছু একটা তৈরি হচ্ছে। এই তৈরি হওয়াটা আমি নিজে বুঝতে পারবো আমার জীবনে, কারণ আমি অলরেডি আমার জীবনে দেখেছি। কারণ আমি অলরেডি 2017-18 থেকে 18-19 থেকে আমি ইউটিউবে কাজ করা স্টার্ট করেছি, হুম, এবং 25-এ এসে আমি বুঝতে পারছি যে আমি এতটা এফর্ট দিয়েছিলাম, হুম, এবং আজকে আমি একটা সিনেমা বানাতে পারছি। correct. তাহলে আমি যদি আজকে এই সিনেমাটাকে নিজের চ্যানেলে বানাই, তাহলে কেউ কি বলতে পারবে যে কালকে প্রেত কথা একটা অনেক বড় প্রোডাকশন হাউস না হুম, হতে তো পারে? আজ থেকে 15 বছর বাদে প্রেত কথা একটা বড় প্রোডাকশন হাউস যারা হরর মুভি বানানোর জন্য বিখ্যাত। right. সো দিস ইজ মাই ড্রিম। আমি তোমায় বললাম না প্রথমে যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। হুম, সো এইটা আরেকটা ব্যাপার, যে আমি অন্য কোনো জায়গায় না দিয়ে সেটাকে প্রেত কথাতেই হুম, করা। এবং আরেকটা ব্যাপার হলো যে আহ, আমার মনে হয়েছে অন্য জায়গায় গিয়ে অ্যাপ্রোচ করে একটা ডিল ক্র্যাক করে কাজ করা, আমি অত বেশি ডিল ক্র্যাকার মানুষ নই। হুম, রেদার আমাকে ভগবান সবকিছু দিয়েছে এই মুহূর্তে। নাও আই হ্যাভ আ গ্রেট ফ্যামিলি যারা আমায় সাপোর্ট করে, আই হ্যাভ গ্রেট ফ্রেন্ডস যারা কিনা আমাকে প্রত্যেক মুহূর্তে নতুন কিছু শেখাচ্ছে। আহ, সব দিক থেকে আমার এখন হেলথ ভালো আছে, হুম, আমার মাইন্ডসেট ঠিক আছে, আমি সব দিক থেকে এখন খুবই বেনিফিটেড জীবনে। correct. তো হোয়াই নট এখনই সেই শুরুটা হোক। হুম, তো এই অনেক কারণ মিলিয়ে মিশিয়ে আমার আমিষকে প্রেত কথায় ছাড়া, এবং নিজের অডিয়েন্সের উপরে বিলিফটা রাখা যে ইয়েস, মানে আমার একটা অডিয়েন্স আছে হুম। যারা এই সিনেমাটাকে দেখবে এবং এই সিনেমাটাকে আরো অনেক দূর পৌঁছে দেবে। অরুণাভ, তোমার তো আর একটা সত্তা হলো অ্যাজ বনাফাইড ফিল্ম ডিরেক্টর, এবং অনেকেই বলে যে, and I don't think this is true, but they say that oh, someone couldn't make it in films, someone couldn't make it as a singer, somebody could make it as a journalist or author, so they've become podcasters, so they've become YouTubers. মানে it's an easy avenue. দেখবে এই একটা perception আছে about the work we do, which is wrong. But you have also been through that grind of, যেটা গৌরব খুব সুন্দর করে বললেন, যে ওই ডিল যাওয়া, বলা, হাজারটা লোকের কাছে কাছে যাওয়া। মানে ইনফ্যাক্ট জানো তো, মানে আই ওয়াজ জাস্ট টেলিং সামবডি দি আদার ডে যে one of the things I like about this is I don't have to deal with outsiders. It's just my team, me, and who I decide I want on my couch. Right? And your audience. And my audience, মানে who are বলে না জনতা জনার্দন, right? মানে they and me have a sacred connection. কিন্তু আমি যে প্রশ্নটা তোমাকে করছি অরুণাভ, দ্যাট ইজ তুমি তো এই পুরো সিস্টেমটার ভর্তি দিয়ে গেছো। You have made mainstream commercial Bangla movies. You are acquainted with production houses. Is it really tough? মানে is it the reason we are seeing so many people now gravitating towards YouTube? Storytelling, story viewing, মানে অ্যাক্টার্স এখন তো ইনফ্লুয়েন্সারদের অ্যাক্টর হিসেবে নিচ্ছে। মানে ইউ হ্যাভ টেকেন প্রীতি অ্যাজ অ্যান অ্যাক্টর, নিরঞ্জন ওয়াজ টেকেন ইন বীরাঙ্গনা বাই হইচই। সো দে আর অলসো পারফর্মার্স। ওরা কি সুন্দর ওই স্কিটের মতন বানিয়ে করে। Do you think there's a মানে dearth of good production houses and it's still ওই কয়েকজনেরই সিনেমাতে টাকা দেয়া হচ্ছে to make films, নাকি this is a new model for you? দেখো আমি অলওয়েজ দেখো একটাই জিনিস, ধরো জল একটা সোর্স থেকে জলটা বেরোয়, তারপর সেটা নদী হয়ে যায় এবং ফাইনালি সমুদ্রে গিয়ে মেশে। আমি জীবনটাকে এইভাবেই দেখি। এবার কিছু কিছু জায়গায় যখন বাধা পড়ে, মানে একটা পাথর পড়ে আছে, তো না নদী না নিজের মতো করে জায়গা খুঁজে না, ওটা অন্য রাস্তা বের করে। বাট নদী কিন্তু বদলায় না, নদী কিন্তু একই থাকে, সোর্সটা তো একই। আমার ক্ষেত্রে যখন আমি ফিল্ম বানাতে গেছি বা ফিল্ম বানাতে চেষ্টা করেওছি অনেক কাজ, বাট আমার কোথাও একটা মনে হচ্ছে যে
I need to I need to put out my thoughts as authentic as possible. রাইট। এবার তাই সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, আমার লাইফেও হয়েছে যে এটা করে দে, ওটা ওখানে করে দাও, ওটা এতটুকুর মধ্যে করে দাও। Then only I thought, আচ্ছা আমার তো কিছু স্কিলস আছে, বিকজ অ্যাজ এ হিউম্যান বিইং আমি একটা জার্নি করেছি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স থিংস, মানে জীবনটাকে একভাবে উপলব্ধি করতে করতে এসেছি, এবং তাতে মানুষ বলে যে আমি ভালো করে মানুষের সঙ্গে আড্ডা দিতে পারি। দ্যাটস অ্যান আর্ট। এটা যদি আমি পারি তাহলে Why why not? am I not doing it? এবং আমি এটা যে করতে পারি, আমাকে দেখো শ্রী, সত্যি কথা বলতে তুমি এখন পডকাস্টে বসে আছে গেস্ট কথা বলছি আমি, আজ থেকে 3 বছর আগে আমাকে কেউ চিনতো না, এখন সবাই আমাকে চেনে। কি করে? ইন্ডিপেন্ডেন্টলি একটা জিনিস তৈরি করে। নাও যদি আমার পডকাস্ট না থাকতো আমি হতো না, কারণ গৌরবের সঙ্গে আমার দেখাই হতো না, আলাপই হতো না, গৌরব আমাকে চিনতই না, বিশ্বাস করতো না। এখন বিষয়টা বদলেছে। ফর মাই পডকাস্ট প্রডিউসার্স আর অ্যাকচুয়ালি টেকিং মি সিরিয়াসলি। তাদের সঙ্গে এখন কথা বলছি, তাদের কোথাও একটা মনে হচ্ছে যে দিস ম্যান ক্যান মেক এ গুড ফিল্ম। কোথা থেকে, কি করে? ফ্রম মাই সন্দেশ টিভি। হ্যাঁ, ফ্রম মাই পডকাস্ট, বিকজ লোকজন বোধহয় এটা ভাবতে পারছে যে লোকটা না ফালতু বকেন, মানে সাবস্টেন্স আছে, এটা বোধহয় কোথাও একটা বোঝা গেছে। এই সাবস্টেন্সটা তো আমার লাইফের একটা নির্যাস, আমার যে এক্সপিরিয়েন্সেস, আমার যে সময়টা দিয়ে গেছি। সো আই থ্যাঙ্ক দ্যাট টাইম, যে টাইমটা আমাকে অসুবিধা দিয়েছে, না খাইয়ে রেখেছে, প্রডিউসাররা বারবার না করেছে, প্রমিস করে শেষ মুহূর্তে ব্যাক আউট করেছে। হয়তো বাড়ি ছিল না আমার কাছে, আমি রাস্তায় থাকতে হয়েছে আমাকে অ্যাটলিস্ট 6-7 রাত, সব মিলিয়ে। এই সবগুলো যদি আমার জীবনে না হতো না শ্রী, তাহলে এখানে হতাম না। এন্ড এভরিথিং হ্যাজ টট মি, মানে আমার মনে হয় আমি আমার জীবনের সমস্ত শিক্ষা ওখান থেকেই শিখেছি। যে কোনো লেখায়, যে কোনো, যখন আমি একটা ছবি লিখতে যাচ্ছি, সেই ছবিটা একটা জিনিস এই পুরো জার্নিতে খুব বুঝেছি, সেটা হলো ইন্টেন্সিটি ম্যাটার্স। এই ইন্টেন্সিটিটা কি? ইন্টেন্সিটি যেরকম প্রেম হয় না, প্রেমের যে ইন্টেন্সিটি, ভালোবাসার যে ইন্টেন্সিটি, দ্যাট অনলি ম্যাটার্স। অ্যাবসলিউটলি। আমার সঙ্গে সিনেমার প্রেমটা যত দিন গেছে, যত বাধার সম্মুখীন হয়েছে, তত গাঢ় হয়েছে, তত প্রগাঢ় হয়েছে। And we became like soulmates. Lovers and soulmates. Yes. আমি না, সিনেমা আমার থেকে আলাদা না। It's a part of me. Right. And এই জার্নিটা has given me this. And I should cherish this at this point. তো আমি ওই কারণে না ওই সময়টাকে, ওই যে জার্নিটা হার্ডশিপ বলতে চাই না। আমার ওটা হার্ডশিপ, লার্নিং কার্ভস, জীবনের এক একটা ধাপ। এবং যত বয়স বেড়েছে, যত বেশি স্পিরিচুয়ালিটির কাছে গেছি, তত বেশি বুঝতে পেরেছি আরো বেশি যে ডেস্টিনি এবং কর্মা ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু। It's everything, আমার মনে হয়। I completely believe in it. Gaurav, one hears horror stories of producers, you know, টাকা প্রবলেম, হট করে একটা সিনেমা থেকে ব্যাক আউট করে যাচ্ছে। সব যেটা আমি বললাম, সবাই সাফল্যের গল্পগুলো খুব ফলাও করে বলে, কিন্তু the darkness behind a person's journey into filmmaking, be it an actor, be it a technician, even be it a hair and makeup artist, এইগুলো নিয়ে তো আমরা খুব কম শুনি স্ট্রাগলের কথা। এবার একটা কথা বলো, আমার যতটুকু নলেজ অফ দ্য জনরা অফ হরর, অ্যান্ড কারেক্ট মি ইফ আই এম রং, ইটস আ টেকনিক্যালি ভেরি ভেরি হাই-টেক জনরা। মানে while the emotion could be a basic human emotion, এই একটা হট করে গা শিরশির করে ওঠা, বা কেউ একটা চলে গেল পাশ দিয়ে, বা স্বপ্নে একটা কিছু দেখা, কিন্তু সেটাকে রিক্রিয়েট করে সেন্সোরিয়ালি আমাকে তুমি যখন একটা অ্যারাউজ করছো এতটা দূরত্বে, ডেফিনেটলি সেখানে অডিও, ভিজুয়াল, হেয়ার, মেকআপ, সাউন্ড, লাইট ইজ অ্যাট অ্যান অপটিমাল, রাইট? How is it for you, because you are a first time producer, you are somebody who's, you know, built his, মানে এখনো এম্পায়ার বলছি না, you have built your foundation on the basis of your hard work, right? তুমি যখন এই সাবজেক্টটা নিলে, এত একটা কমপ্লেক্স সাবজেক্ট ইন দ্য জনার অফ হরর, রাইট, যেখানে তুমি অডিওতে এত ভালো কাজ করছো, ভিজুয়ালি যখন ওটাকে তুমি ডিসাইড করলে যে ওকে আমি এবার একটা ফিল্মের মাধ্যমে দেখাবো, was it intimidating যে এটার বাজেট কত হবে রে বাবা,
মানে একটা হয় না, মানে আমি যেরকম আমার সত্যি কথা বলছি, কিছু আমার টিমও অনেক সময় বলে এটা করবো, আলাম বাবা দাঁড়া 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 আগে বাজেটটা বল, আমরা পারবো তো, মানে আমার ক্ষেত্রে আমি বলছি, সেটা নিশ্চয়ই তোমারও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তবে আমি প্রথম থেকেই, মানে আমার ফার্স্ট থেকে এটা ছিল যে আমি 1 লাখ টাকা সিনেমা বানাচ্ছি না। কারেক্ট, এটা আমি প্রথমে একদম মাথার মধ্যে ফিক্সড, এটা বড় ব্যাপার। যে আমি 1 লাখ টাকা সিনেমা কারেক্ট কারেক্ট। আমি অ্যাকচুয়ালি সিনেমাটা বানিয়েছি কেন, আমি সেই সময় আমি ভাবছিলাম একটা 7 সিটার গাড়ি কিনবো। তো 7 সিটার গাড়ি কেনার জন্য আমি সার্চ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। এবার দেখতে 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 আমি ভাবছি মনে মনে, মানে একটা গিল্ট কাজ করছে, আমার কি কেনা উচিত হবে নাকি কেনা উচিত হবে না। এতগুলো লাখ টাকার ব্যাপার, একটা যদি 7 সিটার কিনি, একটা তো প্রায় 40 লাখ টাকা তো খরচাই হবে। তো আমি কি এটা কিনে আমার বেসিক লাভটা কি? কোনো উত্তর পাচ্ছি না। একদিন দেখছি, 2 দিন দেখছি, 3 দিন দেখছি। আবার অন্যদিকে মনের মধ্যে একটা না ফ্রাস্ট্রেশন কাজ করছে, অনেকদিন ধরে একই রকম কাজ করার ফ্রাস্ট্রেশন। আর আমার এটা রয়েছে, আমি প্রত্যেক বছর কিছু নতুন করার চেষ্টা করি, এবং যারা আমার ধরো রেগুলার অডিয়েন্স তারা আমাকে দেখে যে আমি প্রত্যেক বছর অ্যাটলিস্ট নতুন কিছু একটা দিয়েছি, যেটা একটা বছর অ্যাটলিস্ট আমি চালাচ্ছি নতুন করে। তো দ্যাট মুভমেন্ট আমাকে, আমার স্যার আছেন সায়ক গাঙ্গুলি, আমি ওনার নাম সমস্ত জায়গাতেই বলি, বিকজ উনি আমার ফাউন্ডেশন একদম। উনি আমাকে বলছেন, গৌরব তুই কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস। বললো, হ্যাঁ বলছে, তুই কিন্তু মানে ইরিটেটেড হয়ে রয়েছিস, মানে তুই নতুন কিছু একটা তোকে করতে হবে। তো তখন কুণাল বোস আমাকে বলছে যে, কুণাল বোস মানে আমাদের নেতাজি নিয়ে যিনি কাজ করেন সেই কুণাল বোস আর কি। অনেকে, আমি কেন বললাম তার কারণ অনেকে কুণাল ঘোষ ভাবে, বাট হি ইজ নট। তো কুণালদা আমাকে বলল যে হচ্ছে তুমি এবার সিনেমা বানাও মামা, তোমার সিনেমা বানানো উচিত। একদম ঠিকই বলেছো, আমিও তো যখন প্রেত কথা করি কানে তো দেখি, মানে কানে তো যখন শুনি তখন তো আমি দেখতে পাই সিনটাকে, ভিজুয়াল স্টিমুলেশন, তো আমার তো করা উচিত, একটা সিনেমা বানানো উচিত। তো প্রথমে আসে বাজেট, তুমি যেটা বললে যে কত টাকার আমি সিনেমা বানাবো। 1, 2 নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরোবো, কারণ আমি তো একটা মানে আমিষ খাওয়া বাঙালি ঘরের ছেলে। এবার আমার কাছে ইউটিউব করে, অডিও স্টোরি করে, এই কাজগুলো করার পর সিনেমা বানানোটা আমার কাছে একটা বড় ব্যাপার, বিরাট ব্যাপার। না না না, এটা তো বড় ব্যাপার, এটা আমি পারবো, এটা আমি একা পারবো। কিন্তু কোথাও দাঁড়িয়ে আমাকে গোটা ফ্যামিলি এত সাপোর্ট করলো সেই সময়, আরে বানা না, যা হবে দেখাবে, সবাই তো করে, তুইও পারবি, করতে পারবি, হোক না হোক না। আমার বউ খুব আমাকে বললো, আরে ফোন করো অরুণাবদাকে এক্ষুনি। তো আমি তখন ফোন করলাম। প্রথমেই ঠিক ছিল 1 লাখ টাকার সিনেমা বানাচ্ছি না, 2 লাখ টাকারও বানাচ্ছি না, অ্যাটলিস্ট মিনিমাম 5 লক্ষ টাকার সিনেমা বানাবো, যাতে আমি কোয়ালিটিটা মানুষকে দেখাতে পারি যে কোয়ালিটি আছে। অ্যান্ড দেন আমরা বাজেট নিয়ে যখন আরো ডিটেলড অ্যানালিসিসে বসলাম, আমাদের যখন গিল্ডের মেম্বারদেরকে নেওয়া হলো, পুরো সেট আপ যখন হলো, তারপর গিয়ে আমাদের ফিল্মের বাজেট আরো অনেকটা বেড়ে যায়, প্রায় ডাবল হয়ে গেছে সেখানে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাবছি যে টু বি অর নট টু বি, না টু বি অর নট টু বি ছিল একদম, করবো তো আমি 100%, টাকা আমার কাছে চলে আসবে আমি এটাও জানি, কারণ কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু কিছু তো একটা হবে রে বাবা, যেটা থেকে আমি টাকা কামাবো। গলা দিতে জানি, কাজ করতে জানি, গান গাইতে জানি, কিছু তো একটা কাজ করে টাকা কামিয়ে নেবো রে বাবা, ব্র্যান্ড করবো কোনো। আর অদ্ভুত ভাবে তুমি জানো না, আমি প্রথম মাসে সত্যি আমি অনেক চেপে চুপে চলেছি। আমি গাড়ির তেল ভরিনি, আমি রোজ রাত্রেবেলা ড্রাইভ করতে ভালোবাসি, আমি গাড়ি নিয়ে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম সেই মুহূর্তে, যে না, আই হ্যাভ টু সেভ মানি, তার কারণ এই টাকাটা আমায় আমিষে দিই, 1 টাকাও আমার কাছে তখন খুব ইম্পর্টেন্ট। আমি পিৎজা খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার পিৎজা সব থেকে ফেভারিট খাবার। অ্যান্ড আফটার দ্যাট তারপর না কি করে জানি ব্র্যান্ড এলো, কাজ করলাম, এবং না হয়ে গেল। এবং এমন না যে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, আমার মনে হয় আমিষ মুভিটাই এমন, এটা আমাদেরকে বোধহয় কেউ করিয়েছে। মানুষ মুভি শুট করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে, আমরা কিন্তু কোনো প্রবলেমে পড়িনি। এবং আমার আর অরুণাবদার যে কানেকশনটা হয়েছে, আমি যেটা আমার ফ্যামিলিকে বারবার বলছি, যে বেশিরভাগ সময় নিউ প্রডিউসার্সরা যখন মার্কেটে আসে তখন তারা এক্সপ্লয়েট হয়। কেউ ভাবে আরে তো টাকা আছে লোকটার কাছে, চল আমরা টাকাটা মারি, এই জায়গায় খরচা করাই, ভুল জায়গায় খরচা করাই। নতুন প্রডিউসাররা ভুল ডিরেক্টর সিলেক্ট করে নেয়, ভুল ডিরেক্টরের সঙ্গে কাজ করে, কারণ ডিরেক্টরের সাথে প্রডিউসারের যে সম্পর্কটা তৈরি হয়, এটা হচ্ছে ক্রিজে দুদিকে দাঁড়িয়ে থাকা মানুষের মতো। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট হিম, দেন তুমি যে প্রোডাক্টটা চোখের সামনে দেখতে পাচ্ছ, সেই প্রোডাক্টটা তুমি কোনোদিনই পাবে না যদি তুমি তাকে ট্রাস্ট না করতে পারো। এবং উল্টো দিক থেকে ডিরেক্টরও সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য যে রেমুনারেশনটা দরকার বা যা যা জিনিস দরকার, সেটা যদি প্রডিউসার দিতে না পারে অ্যারেঞ্জ করে, তাহলে সেটা করতে পারবে না। সো
আমি বলছিলাম যে মানে আমি এতটা লাকি যে আমাদের মানে আমি কোনো এমন মানুষের সাথে কাজ করিনি যে কিনা আমাকে এক্সপ্লয়েট করেছে। আমি সেকেন্ড মুভিটা বানানোর জন্য ডিমোটিভেটেড হয়ে গেছি, কারেক্ট, বাট আমি সেকেন্ড মুভি বানানোর জন্য আরো মোটিভেটেড হয়ে গেছি। আমি এখন ভাবছি যে চলো চলো আরেকটা বানাই। আরেকটা হোক। হ্যাঁ, আস্তে আস্তেই বলছিলাম হয়তো গেল ভাই, আমি সেটা ও বলছি ওনাদা হয়তো গেল, এবার নেক্সট ইজ হোয়াট। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় না এটা একটা, আমার কাছে আমিষ একটা অদ্ভুত মানে সুপ্রিম কোনো ক্ষমতার দ্বারা তৈরি হওয়া সিনেমা, এবং আমি এটা বিলিভ করি মন থেকে, এবং আমার মনে হয় অরুণাভদাও এটা বিলিভ করে যে আমাদের সবকিছু খুব, আমরা এখন যখন পিছনে ফিরে তাকাই তখন থেকে সবকিছু খুব সুন্দর জায়গায় জায়গায় সেট হয়েছে, পিসগুলো পড়ে গেছে ইন পিস। হ্যাঁ, আমার এখানে যদি একটা জিনিস অ্যাড করার গৌরবের সাথে, আমার মনে হয় যখন একটা ইন্টেনশন ঠিক থাকে না, ইউনিভার্স ইউনিভার্স কনস্পায়ার কনস্পায়ার্স, এটা তো বলেই, এটা এটা কথাই বলে, আছে। এবং হ্যাপেন্স। ইট হ্যাপেন টু মি মেনি আর টাইমস। এটা প্রথমবার নয়। এন্ড দিস, মানে এটা কি বলতো, এটা সবসময় ম্যাজিক মনে হয়, বাট ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি উই ক্যান অ্যাকচুয়ালি ডিকটেট দ্য ইউনিভার্স ইন এ ওয়ে, যে আমার না এটা চাই, আমি এটা করতে চাই, ঠিক যা যা চেয়েছি আমরা প্রত্যেকটা পয়েন্টে। এবং গৌরব যেটা বললো সেটাও আরেকটু অ্যাড করে দিই, গৌরব এজ এ প্রডিউসার সবচেয়ে বড় যেটা গৌরবের প্লাস পয়েন্ট, সেটা হলো গৌরব এজ এ ভিশন। গৌরব কিন্তু মুদি দোকানের মতো ব্যবসা ভাবে না, মুদি দোকানের মতো সিনেমা ভাবে না। ও ভাবে যে প্রথমত তো এমন কিছু একটা করতে হবে অলরেডি, মানে আমার মনে হয় 70% কমেন্ট এটা নিয়ে যে এরকম কাজ বাংলায়ও কম হচ্ছে, ইউটিউবে তো হয়নি। তো গৌরবের একটা বক্তব্য আছে যেটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং। গৌরব একটা কথা আপনারা বলে যে যদি করি না, ফার্স্ট কিছু করবো, ফার্স্ট অফ ইটস কাইন্ড। তো সেটা আমার পার্সোনালি খুব মনে হয়েছিল যে এই অ্যালাইনমেন্টটা খুব ঠিক আছে, যে আই অলসো ওয়ান্ট টু টেল আ স্টোরি which is going to impact very well, মানে একদম মানে ইম্প্যাক্টটা দিতে পারবো। আর এট দ্য সেম টাইম একজন প্রোডিউসার আমাকে বলছে যে ইউ ডোন্ট ওয়ারি, I'll do it, আমিও ওইটাই ভাবছি, আমিও ওটাই করতে চাই, অ্যালাইনমেন্ট চলো এটা একসাথে করি, রাইট। এটা না সামহাউ হ্যাপেন, এই কারণেই বোধহয় এত স্মুথ হয়েছে। এবং আমাদের টিমটার কথা না বললে হবে না, মানে দে এভরিওয়ান যতটুকু কন্ট্রিবিউশন ছিল তাদের, তারা মানে 100%, মানে তুমি প্রোডাকশন ডিজাইন দেখবে, অভিষেক বলে ছেলে প্রোডাকশন ডিজাইন করেছে, নবনীতা বলে একজন ইয়ে করেছে, কস্টিউম করেছে, প্লাস আমাদের শুভদীপ, সমর্পণ, শুভাঞ্জন, শিবাশিস, অনির্বাণ, ওদের তরফ থেকে অনির্বাণ, দেবকান্তি, কৌশিক ছিল, সুমিত ছিল, এই পুরো যে টিমটার কথা বলছি, প্রিয়াঙ্কা ইনফ্যাক্ট, মানে প্রিয়াঙ্কা ওয়াজ এ পার্ট অফ দ্য টিম, মানে ও তো অ্যাক্টিং করেইছে, বাট তার সঙ্গেও শি ওয়াজ অলওয়েজ এ পার্ট অফ দ্য টিম। আর পুরো টিমটা এত ভাইবে কাজ করে। বাবান্দা ওয়াজ আউটস্ট্যান্ডিং। ওই শিবাশিসের কথা বললাম যার কথা, মানে প্রথমবার কাজ করছে, বাট কি ভালো ম্যানেজমেন্ট, কি ভালো সবার সঙ্গে, মানে প্রোডিউসারের তরফ থেকে যে এক্সিকিউশনটা থাকে সেইটাতে এত ভালো। আর গৌরব হ্যাজ এ ভেরি ক্লিয়ার মাইন্ডসেট যে এই কাজ যদি হয়ে যায় তাহলে এই সময় এই লোকটার এই টাকাটা সে ডিজার্ভ করে, সে টাকাটা তাকে জিজ্ঞেস করার আগে সে পেয়ে যায়। এটা আমার মনে হয় এটা গৌরবকে কোথাও একটা পরবর্তীতেও খুব হেল্প করবে। এটা আমার মানে থিওরি একদম, মানে অন টাইম মানি, মানে তুমি যেই সময়টায় তোমার টাকার দরকার, তোমার কাজ হয়ে গেছে, তুমি টাকা নাও, চলে যাও। অ্যাবসলিউটলি, আই টু বিলিভ ইন দ্যাট, বিকজ আমার মনে হয় এটাই প্রফেশনালিজম। কারণ কালকে যদি আমি মানুষটাকে আবার কাজ করতে ডাকি, ও অ্যাটলিস্ট আমার কাছে এই জন্য কাজ করতে আসবে যে হ্যাঁ এই লোকটা আমাকে সঠিক সময় টাকাটা দিয়ে দেয়। আর আমার মনে হয় টাকার ব্যাপারে কথা বলে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ টাকার ব্যাপারে যদি পরে কথা বলি তাহলে সেই সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি সবাইকে তাই বলি যে তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে, সব হতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো মানিটারি কথা থাকলে আগে বলে নিই, আমরা এটাকে ফাইনাল করে নিই। কারণ মানে প্রডিউসারের ক্ষেত্রে তো টাকাটাই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ সে টাকাটা ঢালছে, তো তাকে খুব ক্লিয়ার থাকতে হবে। মানে এটা আমি শিখেছি, মানে এগুলো আমার সবই আমিষ থেকে শেখা, যে মানে পরবর্তীকালে আমি যখন কাজ করব নিজেকে এটা রিমাইন্ড করবো যে আই হ্যাভ টু বি অলওয়েজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ট্রান্সপারেন্ট, যে হ্যাঁ, যে আমি আমিষ যেভাবে যেই ইন্টেনশনের সাথে করেছি, আমি যেন পরের XYZ যেই মুভিটাই বানাই না কেন সেটাও যেন আমি সেম ইন্টেনশনের সাথে বানাতে পারি। কারেক্ট। এবার আমিষের ওই যে একটা রক্ত রক্ত ব্যাপার আছে আমার কাছে অ্যাটলিস্ট, সেটার উৎস কোথা থেকে অরুণাবু? তুমি তো বললে ইটস অ্যাডাপ্টেড ফ্রম আ স্টোরি অন প্রেত কথা, সেটা নিয়েও একটু বলো। অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স অফ ভূত প্রেত, মানে আমি আমার স্টোরিটা শেয়ার করবো অ্যাট দি এন্ড, বাট তোমরা যদি আমার মনে আছে when I lost my grandmother, the first thing I remember এই ভূতের এটা যে একটা লোহা পড়ো, that was my first death. I was 17 and my grandmother died.
সবাই আমাকে শ্মশান থেকে মানে এসেই বললো লোহা পড়। তো আমি বললাম কেন, আই এম আ ভেরি কিউরিয়াস পার্সন, আমাকে কেউ কিছু করতে বললে আই অলওয়েজ ওয়ান্ট টু নো ওয়াই। তখনও আমি ওরম ছিল কেন ওয়াই, আমি তখন মানে বুঝতে পারছি না কি হচ্ছে ফার্স্ট ডেথ। বললো না দেখ 1 বছর অবধি আত্মাটা তোর চারিপাশে ঘোরে, এবং লোহাটা পড়া মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রথম বছর, অনেকের অ্যাকচুয়ালি হয়েছেও যে মা মারা গেছে তারপরেই খুব সিরিয়াস এলিমেন্ট হয়ে গেছে। তো আই রিমেম্বার আস্কিং আমার একজন মায়ের আন্ট হু হ্যাড টোল্ড মি দিস, যে মাম্মা কি এখন ভূত হয়ে গেল, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু বি স্কেয়ার্ড অফ মাই গ্র্যান্ডমাদার, ইউনো, মানে ওই ভালোবাসা, রেসপেক্ট, ডিপেন্ডেন্সের জায়গাটা থেকে হঠাৎ একটা ভূত এসে আমাকে ভয় দেখাচ্ছে। সো আমার কাছে ব্যাপারটা হলো যে উই অল হ্যাভ আর ফার্স্ট ওই ফিলিং যে কেউ তোমাকে ওইটা বলছে যে দের ইজ অ্যান আফটার লাইফ, ইউনো, দের ইজ আ ভেল which is separating us from them, right? তো সেইটা তোমার একটু বলো, মানে if you can share with us. বেশ, প্রথম প্রশ্নটা বলি যে আমিষের সঙ্গে রক্ত রক্ত ব্যাপারটা, হ্যাঁ একটা রক্ত রক্ত ব্যাপার আছে। আমিষের যে লেখাটা আছে না, ওর মধ্যে বেশ রক্ত ঝরছে। তুমি যদি দেখে থাকো তাহলে সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি ওটা তোমায় ইয়ে করতে পারে। প্লাস আমিষের মধ্যে যে ওই যে ওইটা কি বলবো, ওই একটা গা ছমছমে ব্যাপার, এটা না আমরা খুব কনসিয়াসলি ক্রিয়েট করছি। আমি ভেবেই ছিলাম যখন গল্পটা তৈরি হবে এরকম হবে, দ্য ভিজুয়াল শুড গিভ এ ইরি ভাইব। ভিজুয়ালটাই ইটসেলফ, গল্প তো দেবেই, প্রথম তো ভিজুয়ালটাই দেখে না, এবং অডিও তো শিলাজিৎ হ্যাজ ডান এ ব্রিলিয়েন্ট জব। আমার নিজের এক্সপিরিয়েন্সেস বা ভূতের সঙ্গে আমার সম্পর্কের কথা যদি বলি, তাহলে ছোটবেলা থেকে এর একটা ইভলভ হয়েছে বিষয়টা। একদম ছোটবেলায় আমি ভূতে খুব ভয় পেতাম, যেটা বললাম। তারপর আমি ভূত নিয়ে ভূতের অনেক গল্প পড়েছি, যে গল্পগুলো খুব লজিক্যালি ভূতকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এবং আস্তে আস্তে যত বড় হচ্ছি তত আমরা তো লজিক্যালি নিজেকে এক্সপ্লেন করতে চাই, যেটা হচ্ছে সেটা ঠিক কিনা, কেন হচ্ছে। আমিও খুব কিউরিয়াস, ভূত কি আদৌ আছে না আদৌ নেই, এই ভাবনাটা তো সবার মধ্যে আসে। দেন একটা বয়স অবধি আমি আমার সঙ্গে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো ভৌতিকই। ঠিক আছে, ভৌতিকই। ইউ ওয়েন্ট থ্রু দ্যাট? হ্যাঁ, আই ওয়েন্ট থ্রু দ্যাট। একটা এক্সাম্পল দিই। হ্যাঁ বলো। আমি এবং আমার এক প্রেমাশিস, মানে আমার যে পার্টনার, যে আমার যার সঙ্গে আমি বইটা বলে বিয়ে করি, আমি আর প্রেমাশিস ছোটবেলায় বিয়ে বাড়িতে গেছিলাম গুয়াহাটিতে। তো সেখানে একটি বাড়িতে রেলওয়ে কোয়ার্টারে থাকতে দেওয়া হয়েছিল আমাদের, এবং সেখানে তোকে বলেছিলাম ওই গল্পটা বোধহয়। বলো। এবার থাকতে দেওয়া হয়েছিল, আমরা দুজন বাচ্চা। আমরা তখন কত, আমার বয়স 15-16 হবে, ওর বয়সও টিনেজার আর কি। আমরা গেছি, গিয়ে এমনিতে তো প্রচুর মজা টজা হয়েছে, আড্ডা ফাড্ডা হয়েছে, সারাদিন অন্তাক্ষরী খেলা হয়েছে, তখনকার বিয়ে বাড়িতে যা হতো। ঠিক ঠিক। আমরা গেছি টু সি যে আমরা কোথায় থাকবো, রাত্রিবেলা ঘুমানোর জায়গাটা কোথায়, এবং তখন বাজে 6টা 6:30। আমি আর যাচ্ছি, বিন্দাস গিয়ে ঢুকেছি ঘরের মধ্যে। এখানে থাকবো বুঝলি, ওই যে ওই গদি, আমরা এদিকটা চলে যাবো বুঝলি, আর ওরা ওদিকটা চলে যাবে, এইসব করছি। করতে করতে হঠাৎ একই সাথে দুজনেরই কিরকম একটা চুপ করে গেল, করে গিয়ে এক অপর দিকে তাকাচ্ছি, কিরকম জানি একটা উইয়ার্ড একটা ফিলিং। আর এই ফিলিংটার কোনো কারণ বুঝতে পারছি না, কারণ এটা এরকম না যে আমরা দুজনের ভীতু বাচ্চা, এরকম নয়। কিন্তু তখন কিন্তু আমরা রীতিমতো ভূত টুত কি হয় এরকম টাইপ। প্রচন্ড এরিয়া একটা ফিলিং হলো, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। এবার এসে পাশের বাড়িতেই একটা লোক ছিল, সে আমাদের ওই মানে বিয়ে বাড়িতেই সব আমাদের মানে একই পাড়ার মধ্যে বিয়ে হয় না, রেল কলোনির চেনা শোনা আর কি সবাই। কাকু এরকম কিরকম লাগলো গা ছমছমে। তোর বাড়িতে গেছিলি? হ্যাঁ মাঝে মাঝে লাগে, আমরাও যাই, মাঝে মাঝে লাগে। ওই ঘটনা ঘটেছিল কিছু একটা, এটা বললো যে একটা মৃত্যুর ঘটনা ওখানে আছে, মৃত্যুর ঘটনা ওখানে আছে, এটা হয়ে গেল। এই আমার একটা ফিলিং হলো। দেন আমি তারপরে আমার সঙ্গে কোনদিন এরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি, আর আমি আস্তে আস্তে ভূত বলে কিছু হয় না, এটা বিশ্বাসের ভূত বলে কিছু হয় না বিশ্বাস করে নিচ্ছি। তারপরে জীবনে যখন যখন বেশ কিছু ভালনারেবল স্টেটসে পড়েছি, জায়গায় পড়েছি, সেই সময় আমি গা ছমছমে বা ইরি অনুভবটা বেশ কিছু জায়গায় করেছি। কিন্তু তার সঙ্গে আমার যখন ফিলোসফি বদলেছে, আমি তো অঘোরীদের সঙ্গেও ছিলাম এক সময়,
তো ওদের কাছে প্রেতের আইডিয়া আলাদা, ওদের কাছে ভূতের আইডিয়া আলাদা। ওই ফিলোসফিটা যত আমার ভিতরে ঢুকেছে, তন্ত্রের ফিলোসফি যত আমার ভিতরে ঢুকেছে, আমি না একটা পয়েন্টে এসে আমার নিজস্ব একটা ফিলোসফি তৈরি হচ্ছে, উইচ ইজ অ্যাগনস্টিক ফিলোসফি। মানে আমি ভূতের প্রমাণও পাইনি, আমি ভগবানের প্রমাণ, ঈশ্বরেরও প্রমাণ পাওনি। সুতরাং আমি বলছি না আমি তাদের অবিশ্বাস করি, বাট আমি তাদের এক্সিস্টেন্সে বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পাইনি। রাইট। বাট যখন আমি আমিষ বানাচ্ছিলাম, আমি কিন্তু আমিষ বানাচ্ছিলাম ফর দ্য অডিয়েন্স ইন মি, যে নাকি ভূতের সিনেমা এক সময় মারাত্মক এনজয় করতো এবং আবার করা শুরু করেছে। সেটা তো আমি ভূতের গল্প শুনতে তো চিরকাল ভালোবাসি, এখনো তো আমি প্রেত কথা শুনি, অন্যান্য অডিও স্টোরি শুনি, তাই না? ভূতের গল্প শুনতে, ভোগ শুনতে তো আমাদের ভালো লেগেছে। আমি ওই অডিয়েন্সটার জন্য যখন আমি আমিষ বানাচ্ছিলাম, তখন কিন্তু আই ওয়াজ ফুললি বিলিভিং ইন দ্য আইডিয়া অফ দ্য ঘোস্ট। দ্যাটস মাই স্টোরি। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে অডিয়েন্স হওয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আমিও যখন প্রেত কথা করেছি, এমন না যে মানে আই অলওয়েজ টক অ্যাবাউট ঘোস্টস অর সামথিং, এমন নয়। মানে আমরা বেশিরভাগ সময় আমরা ভূত নিয়ে কথাই বলি না খুব একটা, কিন্তু মানে একজন অডিয়েন্স হিসেবে আমার ভূতের থ্রিলার, ইরি এক্সপিরিয়েন্সেস এগুলো দেখতে ভালো লাগে। এগুলো শুনতে ছোটবেলা থেকে বেশি ভালো লেগেছে, কারণ ওগুলোকে দেখিনি কোনোদিনও চোখের সামনে সেরকম। তারপর যখন আমি প্রেত কথা স্টার্ট করেছি, তখন আমার মনে হয়েছে যে মানুষজন শুনে ওইটাই এনজয় করে, এবং আমিও ওটা অ্যাকচুয়ালি বলতে বেশি এনজয় করি। জানো তো, তুমি এখানে বসে আছো, ওই দরজা থেকে কে যেন উঁকি দিয়ে তোমায় দেখছে, এই ফিলিংটার মধ্যে একটা আনন্দ আছে। রাইট। ভয় পাওয়ার অনুভূতির মধ্যে একটা আনন্দ, নইলে লোকে টিকিট কেটে এত ভূতের সিনেমা দেখতে যায়। দেখো, একটা কথা which I must ask you, মানে একটা ডেভিলস অ্যাডভোকেট এখানে প্লে করছি, আমিও অ্যাগনস্টিক, জানো তো। তো সামওয়্যার আই ফিল এখন একটা দেখবে একটা হিউজ একটা মাস একটা হচ্ছে তান্ত্রিক, আমাকেই কত তান্ত্রিক, তারপরে আমরা আঘরি, আমরা এই জ্যোতিষী আপনার শোতে আসতে চাই, আমরা পে করেও আসতে চাই, মানে এত ওনারা নিজেদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য। I always bow out of it, কেন this is not my subject, আমি ওনাদের কি প্রশ্ন করব, I don't know। হ্যাঁ, আমিও তাই। হ্যাঁ, I don't, and also I feel যে দেশে এখনো এত কুসংস্কার, যে দেশে এখনো পিরিয়ড হলে মেয়েদের একটা মন্দিরে ঢুকতে দেয় না, রান্নাঘরে ঢুকতে দেয় না। আমার নিজের এক বান্ধবী, she got married to a very high caste সাউথ ইন্ডিয়ান, এবং ওর যখন পিরিয়ড হতো, ওকে ঠিক একটা মানে আই থিঙ্ক ইভেন পেটস শুড বি ট্রিটেড উইথ মোর কেয়ার, একটা অন্ধকার মানে একটা জাস্ট স্টোর রুমে ওকে মানে বলতো তুমি এখানে থাকো ফর হোয়াটএভার 4-5 ডেজ, এবং খাবারটা ঠিক মানে হাতও ওরা লাগাতো না, জাস্ট ওরা একটা লাঠি দিয়ে, মানে থ্যাঙ্কফুলি শি ইজ মুভড অন ফ্রম দ্যাট রিলেশনশিপ। কিন্তু ব্যাপারটা হলো যে আই ফিল আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড টু দ্যাট, ইভেন ইফ দ্য এপিসোড বিকামস ভাইরাল, ইভেন ইফ মানে এই ভদ্রলোক হয়তো সত্যি উনি খুব মানে ডিভাউট তান্ত্রিক বা কোনো রকম উনি ব্ল্যাক ম্যাজিক বা এসব করে না, বাট আমি এটাতে হাওয়া দিতে চাই না। তুমি যেটা করো গৌরব, আই ফাইন্ড ইট ভেরি ডিফারেন্ট, বিকজ তুমি কিন্তু যে গল্পগুলো বলো অনেক সময় সেগুলো ফোকলোর, আমি দেখেছি কয়েকটা, অনেক সময় সেগুলো একটা মাটির গন্ধ সেই গল্পগুলোতে, যে এই গল্পগুলো আমরা বড় হতে হতেও পড়েছি, রাইট? তো তুমি কি এই ফাইন লাইনটা, ডিড ইউর মুভি অলসো ড্র দ্যাট ফাইন লাইন, বিকজ ইউর প্রোটাগনিস্ট ইজ আ ওম্যান? আমি এখানে স্টার্ট করি, তারপর গৌরবের হয়ে আমি আমার পার্সপেক্টিভটা বলি। আমার পার্সপেক্টিভটা হলো, দেখো গল্প, হ্যাঁ, গল্প আমাদের এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এবং এই পৃথিবীটা চলছেই স্টোরিজের উপর। এবার এই স্টোরির অনেকগুলো দিক আছে, অনেক মানুষের অনেক রকম ভালো লাগা আছে, অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা মানুষ নিজের এন্টারটেনমেন্ট খুঁজে নেয় কোথাও থেকে। ধরো যে মানুষটা তান্ত্রিক, সে তো একটা কাজ করে, নিজের মতো করে একটা কাজ করে, আমি তার মতের সঙ্গে না বিশ্বাস করতে পারি, আমার তার মতের সঙ্গে না মিলতে পারে, কারণ আমার পৃথিবীটা আলাদা, ওনার পৃথিবীটা আলাদা, এবং আমি কাউকে জাজ করব কি করে, কারণ আমি যেটুকু বুঝি সেটুকু শুধু আমার চোখ দিয়ে পুরোটা দেখা, তোমার চোখ দিয়ে তোমার পৃথিবীটা আলাদা, ওর গৌরবের চোখ দিয়ে গৌরবের পৃথিবীটা আলাদা। আমার এখানে মনে হয় যে কুসংস্কার বিষয়টা ভূতের গল্প দিয়ে কোনদিন ছড়াতে পারে না, তাহলে সারা পৃথিবী ভূতের গল্প পড়ে কুসংস্কারাচ্ছন্ন হয়ে যেত। আমার মনে হয় মানুষের ইনসিকিউরিটি কুসংস্কার ছড়ায়, মানুষের নিজের ইন্টারনাল ইনসিকিউরিটি। আমার মনে হয় এন্টারটেনমেন্ট হিসেবে একটা তান্ত্রিকের পডকাস্ট দেখতে আমার কোনো অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট হিসেবে আমার একটা ভূতের গল্প শুনতে কোথাও অসুবিধা নেই, অ্যাজ
মানে যতক্ষণ অব্দি আমার কাছে আমার নিজস্ব সংস্কারটা অক্ষত থাকছে, এই যে একটা ফাইন লাইন, এইটা কিন্তু আমি গৌরবের কথায় খুব ক্লিয়ারলি পাই যে দিস ইজ ফর এন্টারটেইনমেন্ট। এন্ড আমি এই কারণে আমি তো এটা বলিও, এটাও বলেও, এবং আমি এই কারণে কিন্তু ওই আমাদের মধ্যে এই যে তুমি বলছো আমিষটা কেন আমিষেও কিন্তু উই ওয়ান্টেড টু টেল এ হরর স্টোরি। আমরা চেয়েছি, লোকে তো ভয় দেখতে ভালোবাসে, হরর সিনেমা দেখতে ভালোবাসে, উই ওয়ান্টেড টু ক্রিয়েট একদম ওই আমরা ওটার মধ্যে অ্যাড করতে চেয়েছি ফ্রম আওয়ার পার্সপেক্টিভ। আমি যেমন গল্পটা আমি আমার পার্সপেক্টিভ থেকে ঠিক কিভাবে দেখছি, ওয়াইড লেন্সের ইউজেজ, ওয়াইড লেন্সটা কিভাবে ইউজ করা হচ্ছে, কত শটের মুভমেন্ট ঠিক কিভাবে ইউজ করা হচ্ছে, এই পুরোটা আমার একটা গল্প বলার ধরো। এটা তো আমি গল্পই বলেছি এবং সেটা বলতেই হবে। গল্প তো যেটা ভূতের হোক, সেটা ভালোবাসার হোক, সেটা মারামারির হোক, গল্প তো গল্পই হোক। হ্যাঁ, মানে আমি তো সবসময় এটা বলি যে আমাদের কাজ হচ্ছে গল্প বলা, গল্পটাই আমাদের কাছে সব থেকে প্রাইম। যে তোমার কাছে কোনো স্টোরি না থাকলে তুমি আমার পডকাস্টে আসতেই তো পারবে না, সেটা যেই হোক না কেন। তো স্টোরি থাকতে হবে। যেই ঘটনাটা আমরা ঘটনা বলি জেনারেলি, যেই ঘটনাটা বা যেই গল্পটা মানুষ শুনে এন্টারটেইনড হবে। কারণ বেশিরভাগ সময় মানুষকে আমি দেখেছি প্রেত কথা শুনতে, সে কোথাও কাজে যাচ্ছে সেই সময় প্রেত কথা শুনছে, বা ঘুমানোর সময় শুনছে, রান্না করতে করতে শুনছে, জিমে শুনছে, তুমি বললে। তো আমার মনে হয় ওই সময়টা না মানুষের অ্যাকচুয়ালি জীবনে দরকার ওই এন্টারটেনমেন্টটা। আর এই যে কুসংস্কারের কথা যেগুলো আমরা বলি, কুসংস্কার যেটা অরুণাভদাও বললো, কুসংস্কারটা একটা মানে ব্যক্তিগত স্তরে মানুষের ইনসিকিউরিটি, এবং যেটা বহুলভাবে প্রচলিত, যে চলছে 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 চলে আসছে, ফ্যামিলি থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে ফ্যামিলি, পাড়া থেকে পাড়া ছড়িয়ে পড়ছে এবং চলছে। কিন্তু এইটা আমার মনে হয় যে অডিয়েন্স অ্যাকচুয়ালি কুসংস্কারী, সে অমন জিনিসই খুঁজে নেবে, যে ওই থিন লাইনটাকে, যেমন আমার প্রেত কথার অনেকেই আছে যারা বলে যে হ্যাঁ হয়তো ঘটনাটা শুনে মনে হচ্ছে ঘটনাটা সত্যি না, কিন্তু আমার এটা শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেকে লেখে এবং আমি ওটাকে অ্যাকসেপ্ট করি, যে আমারও কোথাও দাঁড়িয়ে কোনো একটা মানে ঘটনা আমি রিড করেছি। যেহেতু এখন শোটা আমাদের একটা মানে এমন স্তরে চলে এসেছে যে আমাদের প্রত্যেক সপ্তাহে তো 2 দিন আমরা দেবই, এবং দিতে হবে। আমাদের 500টা এপিসোড হয়ে গেছে, 536তম এপিসোড চলছে। তো আমাকে অনেক সময় এটা ফেস করতে হয়েছে। আমিও জানি যে এই গল্পটা হয়তো অতটাও আমারও মনে হয়নি যে এটা একদম সত্যি হতে পারে, কিন্তু গল্পটা বলে আমার ভালো লাগছে। গল্পটাকে আমি ভিজুয়ালে, আজকে একটা আমি প্রেত কথার 50তম এপিসোডের গল্প শুনছিলাম, না 50,000 এপিসোডের গল্প শুনছিলাম, ওটা 24তম এপিসোড ছিল আমার। আমি ওখানে দেখছি বলছে যে স্কুলে একজন ভদ্র মহিলা, তিনি টিচার স্কুলের, তো তিনি 7 দিনের জন্য স্কুলে আসেননি, এবং না এসে উনি এক জায়গায় ঘুরতে গেছিলেন, ছুটি নিয়েছিলেন। তো 7 দিন বাদে যখন ফিরে এসছেন, দুর্গাদি বলে এক দিদি আছেন, স্কুলের অ্যাটেন্ডেন্ট আর কি, যিনি বাচ্চাদের জল টল খাইয়ে দেন, সব টিচার ম্যাডামদের জন্য একটুখানি খাবার দাবার করে দেন। তো সেই ভদ্রমহিলা দুর্গাদি বলছে, দুর্গাদিকে দেখছি, দুর্গাদি কেমন একটা আজকে অদ্ভুত লাগছে, চুলটা খোলা, এরকম করে ঘাটটা একটু কাজ করে সারাদিন কাজ করছে। তো দুর্গাদিকে বললাম যে দেখো, এরকম চুল খুলে থেকো না তুমি, তোমাকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যাবে, এমনভাবে থেকো না, ঠিকভাবে চুলটাকে বাঁধো, ভালো করে বেঁধে তারপর কাজ করো। তো গীতাদি কোনো উত্তর দেয় না, গীতাদি নিজের মতো কাজ করতে থাকে। বলে আমি এরকম খাতা দেখছি, হঠাৎ আমার মনে হচ্ছে আমার পায়ে বুড়ো আঙুলটাতে কেউ যেন কামড়ে ধরেছে। আমি এরকম নিচের দিকে যখন তাকিয়ে দেখছি গীতাদির চোখ দুটো যেন বাইরের দিকে বেরিয়ে আসছে, টকটকে লাল, এবং গীতাদির চুলগুলো ওরকমই খোলা, এবং গীতাদিকে দেখে মনে হচ্ছে গীতাদি এক হিংস্র জন্তু, যে কিনা আমার বুড়ো আঙুলটাকে কামড়ে ধরেছে এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে, এবং একটা গোর ভায়োলেন্সের একটা দৃশ্য সে বলছে। এবং তারপর আমি চিৎকার করে উঠছি, চিৎকার করে ওঠার পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। যখন আমার জ্ঞান ফিরছে, আমাকে সবাই বলছে গীতাদি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এবার বক্তব্যটা হচ্ছে এখানে যে এই গল্পটা কতটা সত্যি কতটা মিথ্যে উই ডোন্ট নো, কিন্তু এই গল্পটা যখন তুমি শুনলে, যখন তুমি মনে মনে কল্পনা করলে যে একটা মেয়ে পায়ের বুড়ো আঙুলে একজন কামড়ে ধরেছে, তার রক্ত বেরোচ্ছে, এবং সে ভাবতেই পারে না কোনোদিনও তার সাথে এটা হতে পারে, তোমার শুনে ভয় লাগছে, তো মনে হচ্ছে না আমার সাথে হলে কেমন লাগবে। এই ভয়ের অনুভূতিটা অনেকে পেতে ভালোবাসে। কেউ কেউ আছে প্রেমের গল্প সবসময় দেখতে ভালোবাসে, কারণ সে সবসময় প্রেম ফিল করতে চায়। কেউ আছে ভয় ফিল করতে চায়। তো আমার মনে হয় আমিষ হচ্ছে সেই মানুষদের জন্য যারা অ্যাকচুয়ালি ভয়কে এক্সপিরিয়েন্স করতে চায়। How did you create this এই যে গা ছমছমে ইরি একটা মানে
একটা মানে shiver down your spine, chills down your spine. What were the tools that you had at your disposal, Orunabo, to create that? দেখো এটা যদি তুমি আমায় 10 বছর আগে জিজ্ঞেস করতে তাহলে আমি বলতাম লেন্সিং, আমি বলতাম লাইটিং, কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস। রাইট, টেকনিক্যালিটি না একটা পয়েন্টের পর ইট ব্লার্স দ্যাট লাইন, মানে একটা টেকনিক্যালিটি এবং স্টোরি টেলিং এর একটা লাইন হয়, একটা ব্লার হয়। তখন অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি শর্টস আমি ডিজাইন করেছি, আমি শর্টটা আগে দেখতে পেয়েছি, আমি শর্টটা এই টপ শর্টটা ঠিক এই অ্যাঙ্গেলে এই লেন্স ইউজ করলে আমার ওই ফিলিংটা আসবে, এই থটগুলো আমার মাথায় এসছে। এই থটগুলো আমার মাথায় কোত্থেকে এসছে ইফ ইউ মানে আস্ক মি, আমি বলবো যে আমার এতদিনের যে আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা, নট অনলি হরর জনর, আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা, একটা চরিত্রকে ঠিক কোন জায়গায় দেখলে, কিরকম পরিস্থিতিতে দেখলে আমার পার্সোনালি অস্বস্তি হবে, আমার কোথায় মনে হবে যাস না পেছন পেছন, এটা বলতে কোথায় ইচ্ছা করবে, আমি তো এটা পুরোটা জানি, আমার তো ভেতরে এটা আছে। যখন আমি গল্পটা লিখেছি না, তখনই আমি জানি লেখার পয়েন্টে যে ইফ আই এম ফিলিং দ্যাট অ্যাট দ্যাট পয়েন্ট, যদি আমি ফিল করি তাহলে সবাই করবে, তখন টেকনিক্যালিটিস ম্যাটারই করবে না আমাদের কাছে। অবভিয়াসলি আমরা টেকনিক্যালি তো জিনিসটা তো টেকনিক্যাল, অ্যাবসলিউটলি টেকনিক্যাল, হ্যাঁ সন্দেহ নেই একদম। তার সঙ্গে শুভদীপ নস্কর যে আমাদের ডিওপি, ও তো বড় বড় অনেক ছবি করেছে, বাট এই ছবিটা করার সময় হি অলসো কন্ট্রিবিউটেড টু এ ডিফারেন্ট ওয়ে। প্রত্যেকটা মানুষ, আমি বলছি কন্ট্রিবিউশনটা প্রত্যেকটা মানুষের আছে, মানে আমার যে অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমার যে চিফ অ্যাসিস্ট্যান্ট সুভমর্পণ সুবাঞ্জন, অনির্বাণ দেবকান্তি, এদের এই যে আমাদের ডিরেক্টরিয়াল টিমটা, এই পুরো টিমটা কিন্তু একদম অন সিঙ্ক ছিল যে কোনটা হবে, কি করে হবে, কখন হবে, কেন হবে, কারণ প্রত্যেকেই দেখতে পেয়ে গেছে ব্যাপারটা। ইনফ্যাক্ট গৌরব দেখতে পেয়ে গেছিল কিন্তু কি হতে চলেছে, এবং যখন ওটা হতে দেখেছে গৌরবের জন্য আরো এক্সাইটিং, কারণ গৌরবের জন্য দিস ইজ এ ফার্স্ট টাইম। ঠিক আমার জন্য তো এটা হয়েছে, আমার কাছে তো মানে আমিষ একটা পুরো, মানে আমার কাছে আমিষ একটা পুরো কোর্স, মানে আমি যে কোর্সটা করেছি, আমি প্রিয়াঙ্কাকে বলেছি লুক, মানে এটা আমরা বানাচ্ছি, এটা না মনে করো যে আমরা টাকা দিয়ে একটা কোর্স করলাম, যা আমরা এক্সপেরিয়েন্স করলাম, বিশাল বড়, মানে মানে এটা একটা সূচনা, মানে আমি আরো কাজ করতে চাই যা শেখার জন্য, যে এরপর মানে কিভাবে কাজটা আরো বেটার হয়, কিভাবে হয়। মানে আমি এই পুরো সেটে অরুণাবদার থেকে যা শিখেছি, মানে আমার পুরো লাইফ চেঞ্জিং অনেক শিক্ষা আমি অরুণাবদার কাছ থেকে পেয়েছি আমিষ করতে গিয়ে। ওভারঅল একটা ইউনিট থেকে আমি যা শিখেছি ওখানে, মানে কাজ করতে গিয়ে, মানে আমি এগুলো কোনোদিনও এক্সপিরিয়েন্সই করি, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। সো আমার জন্য এটা খুব মানে আনন্দের, এবং আজকে যখন আমিষ দেখে মানুষের যে রেসপন্স এবং যারা কাজ করেছে তাদের যে রেসপন্স, সেখান থেকে মানে এটা আমার কাছে একটা স্কুল, মানে আমিষ আমার কাছে একটা স্কুলের একটা ক্লাস ছিল। রাইট রাইট। অর্ণব, তোমার চয়েস অফ প্রোটাগনিস্ট প্রীতি সরকার, who is very popular with her relationship skits. So always আমি দেখেছি she was on my couch as well, and she does these, you know, very informative যে এই যে ghosting, relationship, মানে modern day dating এর যে সমস্যাগুলো দেখায় খুব সুন্দর করে, and of course now she's an entrepreneur with her brand. Was one of the reasons of casting her popularity on Instagram? এটা আমি পরিষ্কারই বলতে চাই, এটা না। ওকে, আমি এটাতে বিশ্বাসই করি না, তো আমি কি করে হ্যাঁ বলবো? আমি এটাতে বিশ্বাস করি না যে একটা মানুষের ধরো একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফলোয়ার আছে, তাকে আমি কাস্ট করলাম, সিনেমাটা ভালো হলো না, কারো কিচ্ছু যায় আসবে না তার কত পপুলার মানে ফলোয়ার্স আছে। আমার জন্য প্রথম প্রায়োরিটি হলো দ্য ফিল্ম, দ্য সিনেমা ইটসেলফ। প্রীতিকে সিলেক্ট করার কারণটা হলো যে রোলটার সঙ্গে ফিট করে না, শুধু তুমি দেখবে ওকে মনে হচ্ছে ওই ওয়ার্ল্ডেরই একজন, আমিষের ওয়ার্ল্ডের একজন। আমি না সবসময় এটা বিশ্বাস করি আমি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে যাচ্ছি যে ওয়ার্ল্ডটা এক্সিস্ট করে না, সেই ওয়ার্ল্ডে আমি কাকে কাকে পুট করবো, দ্যাট হ্যাজ টু বি ভেরি ভেরি, আই হ্যাভ টু বি ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট। আমি ওই ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি তো তাকে, এন্ড দেন হঠাৎ করে ফার্স্ট টাইম যখন মাথায় আসছে, আমি আমার আর গৌরবের জাস্ট একসাথে প্রীতির নাম মাথায় আসছে। ইনফ্যাক্ট আমাদের মনিকা, যে কিনা শ্যামলীর চরিত্র করেছে, ওকে দেখানো হয়েছে ওখানে একটা 15-16 বছরের বাচ্চা বা 14-15 বছরের বাচ্চা, অ্যাকচুয়ালি ওর বয়স 27, কিন্তু আমরা ওকেই ওখানে চেয়েছি, তার কারণ ওর রিয়েল লাইফে এজ যাই হোক না কেন, আমাদের সিনেমার গল্পে যে চরিত্রটাকে আমরা দেখতে পাই
অ্যাকচুয়ালি ওকে দেখতে ওর মতন। হুম তো আমার মনে হয় যে এই ক্যারেক্টার গুলোকে না আমরা কেউ মানে চয়েস করিনি, ক্যারেক্টার গুলোকে গল্প নিজে চয়েস করেছে। গল্প চয়েস করে, রাইট গল্প চুজ করে, গল্প নিজের ডেস্টিনি নিজে চুজ করে, এটা আমি বিশ্বাস করি, গৌরব এটাতে বিশ্বাস করি। And I think this is a very breakthrough, I think, thing that you're saying, because the greatest criticism আমরা যেটা শুনি in any film industry is the opposite of this. যে গল্প is not choosing anything. It's who the director wants, who the hero wants, and who the producer wants. Right? মানে even singers have come on this couch and said যে it's the producer. Ultimately ও সব উড়িয়ে দিতে পারে। রাইট, আজকেই কথাটা বলছিলাম যে যদি ধরো আমি একটা গল্প লিখি, যে গল্পটা ধরো কথার কথা বলছি, আমি কথার কথা আমি ধরে নিলাম আমি উত্তম কুমারকে ভেবে গল্পটা লিখছি, তিনি এখন বেঁচে নেই এবং তাকে নিয়ে আমি এক্সাম্পল ধরছি, আমি ভাবছি উত্তম কুমারকে নায়ক হিসেবে আমি একটা গল্প লিখবো। তাহলে তোমার মনে হয় না যে পুরো গল্পটাই আমি লিখে ফেলবো আর গল্পের জন্য না, অ্যাকচুয়ালি উত্তম কুমারের জন্য। আমি উত্তম কুমারকে দিয়ে কি কি করাতে চাই, কি কি বলাতে চাই, এবং উত্তম কুমার যেভাবে হাঁটে আমাকে তো হাঁটাটা ওরকমই রাখতে হবে। তো যদি আমি কোনো ক্যারেক্টারকে ভেবে গল্প লিখি, আজকে আমরা এটা নিয়ে আসার সময় কথা বলছিলাম, তাহলে গল্পটা হয়েছে সেই ক্যারেক্টার সেন্ট্রিক, এবং সেখানে আমার মনে হয় ক্যারেক্টার তৈরি হয় না, বরং স্টার ক্রিয়েটার, স্টার্সরা থাকে। বেশিরভাগ সময় স্টার্সদের সিনেমাতে আমরা এটাই দেখি যে শাহরুখ খানের গোটা সিনেমা জুড়ে শাহরুখ খানই আছে, সালমান খানের গোটা সিনেমা জুড়ে আমরা সালমান খানকেই দেখতে পাই। তার কারণ গল্পটা বোধহয় লেখাই হয়েছে তার জন্য, যার জন্য হয়তো আমরা আমির খানের সিনেমাকে একটু অন্য চোখে দেখি, যে না গল্পটার জন্য লোকটা নিজেকে বদলে নিয়েছে, যেটা আমরা 3 ইডিয়টস দেখে আমরা পেয়েছিলাম বা কিছু। তো আমার মনে হচ্ছে যে এই যে গল্পটা আমরা যখন বানিয়েছি, গল্পটার প্রত্যেকটা চরিত্র, যে দিদা এবং দাদুর চরিত্র, মনিকার চরিত্র, প্রীতির যে ছোটবেলার চরিত্র, এই সমস্ত আমাদের কোনোটাও ক্যারেক্টারকে আগে থেকে ফিক্স রেখে গল্পটা বানানো হয়। গল্প হয়ে গেছে আগে, এইবার আমরা বুঝেছি তাহলে এই গল্পটা, এই চরিত্রটা কাকে মানায়। আমরা প্রথমে যখন প্রীতির নাম আমাদের এলো মাথায়, সেই সময় আমরা ভাবলাম যে হ্যাঁ মানে ওকে ছাড়া তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আর মানে ক্লোজেস্ট কাউকে দেখতে পাচ্ছি না। প্রীতির যে চরিত্রটা তুমি দেখলে বুঝতে পারবে যে কেন ওখানে অন্য কাউকে তুমি ইমাজিন করতে পারবে না। এটা হয় যখন কানেক্ট হয়ে যায় না ওই ব্যাপারটা। আরেকটা জিনিস যেটা গৌরব বললো তার সঙ্গে অ্যাড করে তুমি একটা জিনিস বললে, সব জায়গায় ওইভাবেই চুজ করা হয় যে ক্যারেক্টার থাকবে এবং হিরোকে নিয়ে একটা সিনেমা বানানো হবে, হিরো হলো প্রধান উদ্দেশ্য। যেটা গৌরব বললো যে হিরোকে বেস করে, হিরো একটা প্যারামিটার আমার কাছে, এই প্যারামিটারের উপর গল্পটা তৈরি হচ্ছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি লাস্ট 5 বছর 4-5 বছরের হিসাব দেখো, সালমান খান কুড নট ডু নাথিং, কুড নট সাকসিড এনি, কোনো কিছু করতে পারেনি। শাহরুখের ডাঙ্কি বিগ ফ্লপ, অথচ শাহরুখের জওয়ান এবং পাঠান কেন হিট করেছে সেটার আলাদা। সেটা কিন্তু ডাঙ্কিতে কিন্তু শাহরুখ খান উল্টে আরো অনেক বেশি মানে ক্যারেক্টার ছিল, অনেক বেশি ক্যারেক্টার ছিল। তার মানে গল্পটা রিসেন্ট ওয়ার 2 বিগ ফ্লপ। এবার পয়েন্টটা হলো পৃথিবী, ওভারঅল পৃথিবীর কন্টেন্ট আইডিয়া না বদলে যাচ্ছে, এবং আসলে সারা পৃথিবীর যত বড় বড় ফিল্ম মেকার আছে, যত বড় বড় স্টলওয়ার্ডস আছে, তারা সবসময় বলেছে যে স্টোরি চুজেস ইউর অ্যাক্টর, স্টোরি হ্যাজ ইটস ওন লাইফ, মেক এ ফিল্ম ফর ইয়োরসেলফ ফার্স্ট। এই কথাটা তো সবাই বলে গেছে, যারা বিখ্যাত ফিল্ম স্কুলেও তো এটাই পড়ানো হয়, স্কুলে এটাই পড়ানো হয়। সো আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে এখানেই আসা উচিত যে একটা স্টোরি, একটা গল্প তৈরি হয়ে যাওয়ার পর, ওই ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই ওয়ার্ল্ডে কে ফিট করবে সবচেয়ে ভালো, তাহলে না ওয়ার্ল্ডটার মধ্যে অথেন্টিসিটি বেশি আসবে, প্যারামিটার থাকবে না। তো আমার ওয়ার্ল্ডটা যেরকম খুশি হতে পারে, তা না হলে স্ট্রেঞ্জার থিং এর মতো একটা ওয়ার্ল্ড তৈরি হবে। একদমই তাই, 100%। ডার্কের মতো একটা ওয়ার্ল্ড তৈরি হতো না যদি কোনো মানুষকে ভেবে করা হতো, কারণ প্যারামিটারস গুলোই আলাদা। সেটাই তো আমার মনে হয়, আমি চিরকালই বিশ্বাস করি, আমি এর আগে এরকম ভাবনা ভেবেছি, যদি এটা একে নিয়ে এটা করা যায়, উম্মাদাকে নিয়ে কিছু ভাবা যায়, আই থট ইট, মানে এটা সবাই ভাবে, এরকম না যে ভাবে না। তো একটা যদি আমি ইভলভ করি অ্যাজ এ স্টোরি টেলার, তাহলে একটা পয়েন্ট তো আমার এখানে আসতে হবে যেখানে আগে স্টোরি, আগে কন্টেন্ট, তারপর বাকিটা। বাট তুমি যখন ইউ ওয়ার আ মেইন স্ট্রিম ডিরেক্টর, এই অ্যাপ্রোচটাকে তুমি নিতে পেরেছিলে? একেবারেই পারিনি। হাউ ওয়াজ ইট দেন? খুবই মানে রেস্ট্রিক্টিভ, খুবই বোকা মানে ইট ওয়াজ লাইক, আমি নিজেই ভাবি আগের কাজের, মানে 2018 আগের পার্টের আমাকে, এন্ড আই ফিল যে ওই সময় দাঁড়িয়ে হয়তো আমি বানিয়েছি কিছু নিজের মতো করে, অনেস্টলি চেষ্টা করেছি, বাট
এখন এসে আমার ওগুলোকে দেখলে মনে হয় ওগুলো কিন্তু হয়নি, ওগুলো সিনেমাই মনে সামথিং হয়, ইজ মিসিং। সামথিং ইজ মিসিং। এখন এসে আমার মনে হয়, দেখো সেদিনই একজনকে বলছিলাম, আমি একজন বলছে আমি অ্যাক্টিং করেছে, তো সে জিজ্ঞেস করে দাদা কি করব, হ্যাঁ কোথায় কিভাবে অ্যাক্টিং করব কি করব, আমি বললাম সবচেয়ে আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তুমি ঠিক কতটা, এই অ্যাসেসমেন্টটা এটাই ডিসাইড করবে তুমি কতটা এগোবে কতটা এগোবে না। কারণ অনেকেই ভুল অ্যাসেস করে নিজেকে এবং ভেবে নেয় তারা রেডি, কিন্তু যখন তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া হয় তখন তারা অ্যাক্টরদের ক্ষেত্রে আছে, ডিরেক্টরদের ক্ষেত্রে আছে, আমিও নিজেও ডিরেক্টর হিসেবে অপরচুনিটি পেয়েছি, বাট আই কুড নট ডু এনিথিং। মানে বিরাট কিছু তো সাকসেস হয়নি এখন অব্দি আমার, আগে মানে একটা পয়েন্টের আগে অব্দি আমি বলতে পারি। তার মানে আমার অ্যাপ্রোচে টুয়ার্ডস দ্য ইয়েতে ক্রাফটে আস্তে 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 লাইফ হ্যাজ টট মি, আর সিনেমা অ্যান্ড লাইফ, if you want to make films you have to feel life to the fullest, মানে সমস্তটা লাইফের প্রত্যেকটা জিনিস, মানে being vulnerable is a superpower. Absolutely, absolutely. গৌরব, তুমি আর প্রিয়াঙ্কা তোমাদের জীবনের অনেকটা অংশ ইজ ফর পাবলিক কনজাম্পশন। এটাতে a lot of people I know who have an opinion about vloggers, বা যে এরা তো জাস্ট মানে সারাক্ষণই দিয়ে পুটিং এভরিথিং আউট দে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বকবক করছে, অ্যান্ড আমরা ইরিটেটেডও হয়ে যাই কোনো রেস্টুরেন্টে গিয়ে দুজন রিল তো এসে গেল রিলওয়ালা, মানে এখন তো এদের ওপর একটা কিরকম মানুষেরই একটা কিরকম হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা ইজ ভেরি আউট দেয়ার, তুমি ভেরি আউট দেয়ার, তোমাদের রিলেশনশিপ, আই লাভ দ্য লিটল স্কেটস ইউ মেক, যে ও তোমাকে ঘুম থেকে ওঠাচ্ছে, তুমি, আমার ভাল লাগে, আই ফাইন্ড ইট সামথিং এন্টারটেইনিং অ্যাজ ইউ ইউজ দ্য ওয়ার্ড, but a lot of people don't. A lot of people feel that this is a very cheap way to get publicity, and jotoi we talk about the power of the digital, there is still a divide between the fine line er kotha bolcho, and there is still this public perception or very elite perception ami bolbo of a certain age group also. I think amar boner generation, they are 16, I mean she used to say, oh my god, I'm so excited you've become a YouTuber, and for a long time আমি ওকে বলতাম, hey, don't call me a YouTuber, but she was like, but তুমি তো ইউটিউবার এখন। I was like, whatever, মানে আমার কাছে মনে হতো ইউটিউবার মানে just those very vela people যারা বোকা বোকা রিল বানাচ্ছে। I myself had that mental block. তোমার রিলস গুলো আমি যখন দেখি, তোমার কন্টেন্টটা দেখি, this মানে পুটিং এভরি বিট অফ ইউর পার্সোনাল লাইফ আউট দেয়ার, কোথাও হলিডে করতে যাচ্ছ তুমি ভিডিও বানাচ্ছ, বা তোমাদের মধ্যে একটা লিটল আর্গুমেন্ট সেটাকে নিয়ে তুমি বানাচ্ছ, হাউ মাচ অফ দ্যাট ইজ জেনুইন অ্যান্ড হাউ মাচ অফ দ্যাট এট সাম পয়েন্ট বিকামস দ্য প্রেশার অফ পুটিং কন্টেন্ট আউট এভরি ডে? না প্রথম কথা তো মানে অনেকগুলো প্রশ্ন আছে এখানে, অনেকগুলো ব্যাপার আছে এখানে। প্রথমে বলি তো আমার আর প্রিয়াঙ্কার ব্যাপারটা, আমরা একটা ফাইন লাইন মেনটেন করি। সেটা হচ্ছে যে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে আমরা দুজন যদি কোনো জায়গায় ঘুরতে যাই, আমাদের দুজনের মধ্যে প্রথম থেকেই ফিক্স থাকে আমরা এই যে ঘুরতে যাচ্ছি আমরা কোনো কন্টেন্ট বানাবো না। আবার সামটাইমস আমরা ঘুরতে যাই জাস্ট একটা কন্টেন্টই বানাতে। যেমন লাস্ট আমাদের একসাথে ভিডিও মানুষ খুব একটা দেখবে না যে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে হঠাৎ করে ভিডিও করছি, বিকজ রেস্টুরেন্টে গিয়ে আমি যদি ভিডিও করি তার জন্য আমি টাকা নিই, বিকজ দ্যাট ইজ মাই বিজনেস। কারণ আমি তোমার রেস্টুরেন্টে গেছি, তোমাকে আমায় পে করতে হবে যাতে আমি তোমার রেস্টুরেন্টকে প্রমোট করি। সো দ্যাট প্রথমেই আমার ওই জায়গাটা বন্ধ হয়ে গেল। আমি আর প্রিয়াঙ্কা হঠাৎ করে একটা বিরিয়ানির দোকানের সামনে গিয়ে ভিডিও করতে পারি না, তার কারণ প্রচুর অডিয়েন্স সেই বিরিয়ানির দোকানটাকে চিনে যাবে, তারা সেই বিরিয়ানির দোকানটায় যাবে, বিরিয়ানি খাবে, তাদের প্রফিট হবে, এবং সেখান থেকে ডেফিনেটলি আমার দরকার যে তার থেকে রেমুনারেশন নেওয়া। সো আমরা এতটাই প্রফেশনাল, তো আমরা যে কোনো জায়গায় হঠাৎ করে ভিডিও করি না। এটা আমাদের প্রথম ওই ফাইন লাইন গ্যাপটা, যে এটা আমার কমার্শিয়াল কাজ। দুই, তুমি খেয়াল করে দেখবে আমি আর প্রিয়াঙ্কা যদি একসাথে কন্টেন্ট বানাই, যদি আমাদের চিটচ্যাটস তুমি দেখো তাহলে দেখবে বেশিরভাগটাই বাড়ির ভিতর। দ্যাট মিনস আমি আমার জীবন থেকে কিছুটা সময় আমি চাইছি যে এই মজাটা আমি পাবলিকের সাথে শেয়ার করি, বিকজ আমি একজন ইউটিউবার। মানুষ আমার সেই প্রথম দিনে আমাকে দেখেছে, যেদিন আমি প্রেত কথায় বলছি, ভিডিও করে বলছি যে আমি আজকে কন্টেন্ট দিতে দেরি হবে, তার কারণ আমার বাড়ির বাইরে কুকুর ডাকছে, এবং কুকুরগুলো ডাকছে বলে আমি রেকর্ড করতে পারছি না, এবং দ্যাটস ওয়াই আমার কন্টেন্ট আসতে 8 ঘন্টা দেরি হবে। মানে আমি এতটাই
উলঙ্গ আমার মানুষের কাছে, Audience-এর অডিয়েন্সের কাছে, যেখানে দাঁড়িয়ে সে কিন্তু আমার সব থেকে খারাপ, মানে যেটা বলতে আজকের দিনে তোমার লজ্জা লাগবে। আজকে তোমার একটা যদি কোনো গেস্ট আসে এবং বাইরে থেকে একটা যদি কুকুর ডেকে ওঠে, তোমার গেস্টের সামনে লজ্জা মানে লাগবে। একটা কি জি, বললাম, মা, এই কি হলো কিন্তু আমি যখন ইউটিউব স্টার্ট করেছি সেই সময় লোকে ইউটিউব করতো না, আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম, এবং আমরা ইউটিউবটাকে এতটাই সিরিয়াসলি নিতাম যে না, আমাদের ভালো কিছু করতে হবে, যেটা করে আমরা এখান থেকে আর্নও করতে পারবো, নামও কামাতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রিয়াঙ্কা ইজ ভেরি নিউ টু দিস কালচার, এবং ওকে মানে ও আমার সাথে থেকে থেকে ব্যাপারটা অনেক বুঝেছে, এবং ও এই থিন ডিফারেন্সটা বুঝে গেছে এখন। সো আমরা কোথাও যখন ঘুরতে যাই, এক তো আমরা কন্টেন্ট শুট করি না, আর দুই যদি আমরা করি তাহলে ওই কটা কন্টেন্ট আমরা শুট করব, কি কন্টেন্ট শুট করব, এবং ওই ঘুরতে যাওয়ার জন্য আমার টিমে কতজনকে লাগবে এবং আমার স্ক্রিপ্ট কি হবে, সব কিছু নিয়ে আমরা যাই। ইটস আ প্ল্যান্ড মুভ, এবং আমরা গিয়ে, আমার জীবনে সবকিছু প্ল্যান, আমি সবই প্ল্যান করে করতে ভালোবাসি। আনপ্ল্যান্ড অনেক কিছু হয়, সেগুলো আলাদা ব্যাপার। তবে সেগুলো কি ভুতুরে ব্যাপার? ভুতুরেও হয় টুকটাক, একটু বলো, একটু বলবো। হ্যাঁ। তো প্রিয়াঙ্কার সাথে এই লাস্ট যেটা আমরা একটা রিল বানিয়েছি, দেখবে আমরা রিলেশনশিপ নিয়ে একটা রিল বানিয়েছি, এগুলো সব প্ল্যান্ড, এগুলো সব আমরা আগে থেকে ফিক্স করে রাখি। আর বাকি তুমি বলছো ধরো ইউটিউবারের প্রসঙ্গে যদি আসি, আমি মনে হয় এটা অনেকের এটা ধারণা হয় যে কেউ ইউটিউব করছে, সে ইউটিউব করছে, তুমি যেটা বললে যে না আমাকে ডোন্ট কল মি আ ইউটিউবার, এটার দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে কিছু মানুষ যারা কিনা ভাবে মোবাইল অন করে ভিডিও বানানোটাই ইউটিউবে ভিডিও বানানো, দ্যাট ইজ নট কন্টেন্ট। আমি একটা মোবাইল বার করে যা কিছু করে দিতেই পারি, দ্যাট ইজ নট কন্টেন্ট। আমি আর প্রিয়াঙ্কা যখন একটা ভিডিও বানাই, আমাদের ভিডিওগুলো ভেবে করছো, এত ভিউয়ারশিপ হয়, ওটা শুধুমাত্র ভেবে স্ক্রিপ্টটা লিখছি না, প্রোডাকশনটাও করছি, আমরা ডাব করছি, আমরা পেছনে সাউন্ড এফেক্ট ইউজ করছি, আমরা কালার কারেক্ট করছি সেটাকে, ঠিক আছে? এটা এমন নয় একবারও যে এসছি একটা বিরিয়ানির দোকানের সামনে, দাদা কেমন হচ্ছে আজকে বিরিয়ানি, ঝরে ঝরে পড়ছে, তো এইসব জিনিস তো আমরা করি না, এগুলো আমরা করতে পছন্দ করি না। হতে পারে এমন ধরনের সস্তা পাবলিসিটির জন্য অনেকের কাছে মনে হয় ইউটিউব কি আর এমন ব্যাপার। তোমার যদি মনে হয় কারোর যে ইউটিউব কি এমন ব্যাপার, তাহলে সে একটা আমিষ বানাক, তাহলে সে একটা গল্প বলুক, বা আমার মনে হয় তাহলে সে ভুবন বামের মতো একটা সিরিজ তৈরি করুক, যদি আরো বড় লেভেলে গিয়ে ভাবতে হয় যে তুমি হটস্টারে একটা সিরিজ বানাচ্ছ, তো ও তো ইউটিউবারই। তাহলে তুমি কেউ হচ্ছে ইয়ে হোক, আমাদের মিস্টার বিস্ট হোক, যে কিনা একটা ভিডিওতে একটা লোককে আসার জন্য তাকে $1 মিলিয়ন এমনি ফ্রিতে দেয়। তো আমার মনে হয় যে কোনো কাজে ধরো তুমি জার্নালিস্ট হও, আমি জার্নালিস্টদের মধ্যে এমন দেখেছি খুব হাই স্ট্যান্ডার্ড জার্নালিস্ট যাকে ছোঁয়াই যায় না, আবার এমন জার্নালিস্টও দেখেছি যে এসে একটা উচ্চারণ করতে গিয়ে তার মুখে দুবার তুতলে যায়, কিছুই জানে না। হ্যাঁ, সে ইউটিউবারকে নাকি প্রশ্ন করছে, সেই ইউটিউবার আবার যাকে বলছে সে ধরো করছে কি, সে করছে হচ্ছে একটা হচ্ছে তোমার ডিম ভাত বিরিয়ানির দোকানের একটা রিভিউ। তুমি ভাবো যদি এরকম উচ্চারণ করতে না পারা জার্নালিস্ট যদি একটা শুধু ডিম ভাত রিভিউ করা ইউটিউবারকে ইন্টারভিউ করে এবং সেটা যদি পপুলার হয়, তাহলে এটা জার্নালিস্টের প্রবলেম না ইউটিউবারদের প্রবলেম? যারা ভাবছে তাদের প্রবলেম, যারা ভাবতে পারছে না তারা ভাবছে সবকিছু ছোট স্তরে হয়, সবকিছু ছোট স্তরে হয় না। যদি কেউ আজকের দিনে দাঁড়িয়ে ভাবে তারা ইউটিউব করতে পারবে, তাহলে আমি তাকে বলবো যে আমি তাকে চ্যালেঞ্জ করব যে সে তাহলে 5 বছর ইউটিউবে কাজ করুক এবং সে নিজের একটা ফ্যান বেস তৈরি করুক, কনসিস্টেন্ট ফ্যান বেস, এবং কনসিস্টেন্ট ফ্যান বেস তৈরি করে জিরো থেকে সে একটা সিনেমা বানাক। আমি তোমায় বলছি এটা সহজ না। হ্যাঁ, অফ কোর্স সহজ নয়। আমি শুধু আরেকটা জিনিস অ্যাড করতে চাই, গৌরব খুব সুন্দর করেই বললো। আমি বলছি আমি কিন্তু নিজেকে ইউটিউবার বলতে খুব ভালোবাসি। ওকে। কারণ আমার মনে হয়, যেটা গৌরবের কথা থেকেই জেনে বলছি, দিস ইজ মাই জব, দিস ইজ মাই ওয়ার্ক। আর ইউটিউবকে যদি কেউ ওয়ার্ক হিসাবে না ভাবে, তার রেগুলার জব হিসাবে না ভাবে, তাহলে ইউটিউব করার কোনো মানেই হয় না। আর যখন আমি একটা কাজ করছি, আই এম পুটিং সো মাচ এফর্ট। আমার এই মুহূর্তে সপ্তাহে 4টে করে কন্টেন্ট দেয় বিভিন্ন চ্যানেলে, এন্ড আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে থেকে শুরু করে রাত অবধি ইউটিউব ইজ অলওয়েজ ইন মাই মাইন্ড। আমি যদি ইউটিউবটা এইভাবে করি, তাহলে আমি বলবো না কেন আমি একজন ইউটিউবার, বিকজ আই এম ডুইং হার্ড ওয়ার্ক ফর দিস। এবং তুমি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সময় তোমাকে লোকে দেখছে, তোমাকে একটা দল অডিয়েন্স তো আছে, যেই অডিয়েন্স
তোমার কন্টেন্টের অপেক্ষায় বসে থাকে। একদম সেই সংখ্যাটা যতটাই হোক, সে কিন্তু তোমাকে স্ক্রোল করে পায় না। তুমি যেই ইউটিউবারদের কথা এখন সোসাইটি ভাবে অনেকের কথা, দে আর নট ইউটিউবার্স। ওদেরকে আমরা স্ক্রোল করলে পাই। স্ক্রোল করতে করতে হঠাৎ দেখলাম কেউ একটা জাঙ্গিয়া পরে নেংটি পরে নাচছে, তাকে আমি দেখে নিলাম হঠাৎ করে। তো হি ইজ নট ইউটিউবার, সে ইউটিউবার নয়। তার ফলো আমি এমন প্রচুর ইনস্টাগ্রামে প্রোফাইলস দেখি যাদের মেন কন্টেন্টটাই হচ্ছে পেট দেখানো। তাকে কি আমি ক্রিয়েটার বলবো? তাকে তুমি ক্রিয়েটার বলতে পারবো না। তার আমি কোনো কাজ দেখি না। মডেল তো সবাই মডেল, যেই মেয়ে সুন্দরী সেই মেয়েই তাহলে মডেল বলতে পারি। পেট দেখানোটা তো মডেলিং এর তোমার হচ্ছে কোনো সংজ্ঞা হতে পারে না। ঠিক আছে, সবার লেখা এখানে লেখা একটা মডেল আর তার নিচে ওই ছবি, এবং তার নিচে লেখা কন্টেন্ট ক্রিয়েটার। এটা কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু নয়। নিজেকে দেখানোটা জাস্ট কন্টেন্ট হতে পারে না কখনো। কন্টেন্টের মধ্যে কিছু ভ্যালু অ্যাড করতে হবে, এবং ওই ভ্যালুটা কি সেটা আমার মনে হয় প্রত্যেকের আপব্রিঙ্গিং। যে মানুষ ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে, যেমন সিস্টেমের মধ্যে বড় হয়েছে, তার কন্টেন্ট সেরকম হবে। তো তোমার ভিডিও দেখার জন্য একদল মানুষ অপেক্ষা করে বসে থাকে যে আজকে স্ট্রেট আপ উইথ শ্রী এর একটা এপিসোড আসবে। আমি আগে থেকে দেখেছি যে ও টিজ করেছে যে আজকে অরুণাভ খাসনবিশ গৌরব তওয়াদার আসছে, চলো আমরা এই এপিসোডটার অপেক্ষায় রইলাম। বা মানুষ যেমন বলছে আমরা আমিষের অপেক্ষা করে আছি। তুমি কি ওই ট্রেনের মধ্যে হঠাৎ করে নাচ দেখার অপেক্ষা করে থাকো? কোনোদিনও কমেন্ট করো? মনে মনে ভাবো যে আমি দেখবো কালকে ও ট্রেনে কোন নাচটা নাচবে? এটা তো তুমি ভাবো না। তার মানে দে আর নট ইউটিউবার্স, বিকজ ইউ আর নট ওয়েটিং। রাইট, আমরা অপেক্ষা করছি না। দে আর নট ক্রিয়েটার্স। You know, there's also a perception, and I can't help but ask, because three of us are quote unquote YouTubers, and I say that with pride now. You know, there's a perception of money. Two things are asked to me often: that how soon do you make money off YouTube, and do you make a lot of money? Is it enough, right, to pay your bills, to buy a good sari, to, you know, run this huge production? I'm going to ask the same question to both of you, and I want to see how you answer it. Gaurav? দেখো টাকার ব্যাপারটা নিয়ে মানে আমি না টাকাকে অত সিরিয়াসলি ভাবি না। মানে আমি দেখেছি জীবনের একটা সময় পর্যন্ত আমার জীবনে খুব টাকার অভাব ছিল, এবং তারপর আমি এটা বিলিভ করেছি যে আমি অনেক কিছু পারি করতে। এবং যেদিন থেকে আমি বিলিভ করেছি সেদিন থেকে আমি ট্রাই করেছি, এবং ইউটিউব থেকে আমার কাছে টাকা এসেছে, যার জন্য আমি আমিষ বানাতে পেরেছি। ডেফিনেটলি আমার অন্য কোনো ইনকাম সোর্স নেই, আমি ইউটিউব থেকেই এখনো পর্যন্ত আর্ন করছি। তো বেসিক যে জায়গাটা না, তুমি যেটাতেই ভালো সেই কাজটাই তুমি যদি করো, তাহলে ওই বেসিক আর্নিংটা হয়ে যায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্যই তো আমাদের টাকার দরকার। এবার কেউ যদি ভাবে যে দাদা তুমি যে গাড়িটা কিনেছো, আমার ওরকম একটা গাড়ি কিনতে হবে তার জন্য ইউটিউব করছি, তাহলে আমি বলবো যে সে খুব ভুল পথে আছে। খুবই ভুল পথে আছে, খুবই ভুল। কারণ আমি যখন প্রথম টাকা ইনকাম করেছি, আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি। আমার একজন নিজের মানে এক্সাম্পল আছে, আমি নাম নেব না তার। যখন আমি তার থেকে কেরিয়ার একটু আগে শুরু করেছি, সে যখন কেরিয়ার স্টার্ট করেছে, হি ওয়াজ বুমিং। আমি তাকে বলেছি সবার আগে, ভাই টাকা আসছে আজকে, বাবা মার জন্য মেডিক্লেমটা আগে করা। তো সে করালো না, সে যখন করালো না, এবং তারপর একটা বিভৎস ভয়ঙ্কর ঘটনা ঘটলো। সেসব আর ঢুকছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকা আসাটা বড় ব্যাপার নয়। টাকা তো অন্য, বস্ত্র, বাসস্থানের টাকাটা তুমি যেটাতেই ভালো, তুমি যদি ফোনে কথা বলতে পারো, তুমি একটা টেলিকলার হিসেবেও তুমি 12,000 টাকা ইনকাম করে নিতে পারো, বা 8,000 টাকা ইনকাম করে নিতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ওই টাকাটাকে কোথায় খরচা করছো। আসার থেকেও বেশি ইম্পর্টেন্ট খরচা কোথায় করছি। আমি যেমন যেদিন থেকে টাকা ইনকাম করেছি, আমি ঠিক করেছি আমার একটা ভালো এসি লাগবে ঘরে, বিকজ আমি এই ঘেমে অডিয়েন্সের সামনে আমি এরকম কপাল মুচ্ছি, এই ভিডিওটা আমি দেখাবো না, আমি পারবো না। এবার দেখো আমি যেই জায়গা থেকে বড় হয়েছি, আমার কাছে তো সবার আগে এইটা ভাবাই সব থেকে কঠিন ব্যাপার ছিল যে আমার ঘরে একটা এসি থাকবে। মানে এইটা আমার কাছে একটা বিশাল বড় দরজা ভেঙে এগোনো, যে আমার ঘরে একটা এসি থাকবে, আমার কাছে একটা ক্যামেরা থাকবে। আমরা ভাবতেই পারতাম না, আমি এইসব কল্পনাই করতে পারতাম না যে আমার একটা বাইক হবে, কল্পনাই করতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই জায়গাটাকে না ভেঙেছি, থটটাকে, যে আমি একটা এসি লাগবে, আমার না একটা ভালো ক্যামেরা লাগবে, আমার এবার একটা ভালো মাইক লাগবে, ভালো মাইক লাগবে। আমার বাবা বুঝে গেছে, আমার বাবা ওরাও এতটা মডার্ন যে তুই ভিডিও বানাস, তোর একটা ভালো ভিডিও করার ফোন দরকার। তো এই যে ছোট ছোট আপগ্রেডেশন গুলো যেগুলো আমরা অ্যাজ আ ক্রিয়েটার করে থাকি, যারা করে না
তারা না পিছিয়ে পড়ে। হুম, যে আমি একটা সময় পর ঠিক করেছি যে আমি এবার থেকে আমার একটা নিজের পার্সোনাল গাড়ি থাকবে, যেটা করে আমি যাতায়াত করবো। হুম, আমি তোমার এখানে ইন্টারভিউ দিতে আসছি বা পডকাস্ট করতে আসছি, হোয়াট এভার ইউ কল ইট, আমি এখানে আমার একটা হেলমেট পরে চুলটা এলোমেলো করে হুম। আমি এসে তোমার সাথে বসে কথা বলবো না। এইভাবে কথাটা আমি বলতে চাই না। চাই না। তাহলে আমার আজ থেকে 10 বছর আগের আমি আর আজকের আমির মধ্যে কোনো ডিফারেন্সটা কোথায় রইল? পার্থক্য নেই। হ্যাঁ, তো লাইফস্টাইলকে আপগ্রেড করাটাও না খুব ইম্পর্টেন্ট, এবং আমি এটাকে মনে করি যে তোমার লাইফস্টাইলকে তুমি আপগ্রেড করো। আর বিশেষ করে যারা আমাদের মতো জায়গা থেকে এসছে, যারা ধরো খুব বেসিক লেভেল থেকে এসছে, হুম, তাদের কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জ যে সে এটা ভাববে যে আমি এটা করব। করবো। হাফ টাইম তো সেটা ভাবতেই পারে না কোনোদিনও যে আমি এটা করতে চাই। কারেক্ট। ব্যাপারটা তো আসেই না। আমার ক্ষেত্রে বিষয়টা হলো টাকা ইউটিউব থেকে আসে না এটা নয়। যদি না আসতো তাহলে আমি 2.5-3 বছর ধরে মানে চালিয়ে যেতে পারতেন। না, চালিয়ে যেতামই। এন্ড আমি বিলিভ করি যে টাকাটা না সাস্টেনেন্সের জন্য, যেটা বলো সাস্টেনেন্সের জন্য টাকা তো ইজ ফাইন, ঠিক আছে, কিন্তু উদ্বৃত্ত টাকার প্রয়োজন আছে এই জীবনে। এই মানে উদ্বৃত্ত টাকার প্রয়োজন মানে আমার যদি একটা কোনো কিছু কিনতে ইচ্ছে করে, এই লাক্সারিটা আমার থাকা উচিত যেই কাজে আমি করি, সেটার জন্য এই লাক্সারিটা থাকা উচিত। ইউটিউব প্রাথমিকভাবে টাকা বেশি দেয় না। ইউটিউব যেটা ক্রিয়েট করতে পারে সেটা ইজ ইউর ব্র্যান্ড। তোমার ব্র্যান্ড যদি ক্রিয়েট হয়ে যায়, দেন এভরিথিং ফলস ইনটু প্লেস। আমার কাছে ব্র্যান্ডস আসে, আমার কাছে এমন কিছু মানুষ আসে, ফিল্মস আসে টু প্রমোট, এন্ড দ্য অ্যামাউন্ট আই চার্জ দে পে দ্যাট অ্যামাউন্ট। এন্ড দ্যাটস ট্রু। মানে আমার দর্শকদের কাছে ওটা লুকানোর কিছু নেই, কারণ দিস ইজ ট্রু। কারণ আমাদের তো সাস্টেন করতে হবে। এন্ড আস্তে 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 ইউটিউব অলসো আন্ডারস্ট্যান্ড যে এই চ্যানেলটার এফোর্ট কত, আরপিএম এর মানে আরপিএম ও চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, এবং এই কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক এই দুটো করলে না টাকাটা বাই প্রোডাক্ট হিসেবে আসে। টাকাটা যদি আমার প্রধান উদ্দেশ্য হয় টু ডু ইউটিউব, তাহলে টাকা আসে না। কারণ আমি এইটা বলে দিতে চাই, সন্দেশ.টিভি 2017 চ্যানেল। সন্দেশ.টিভি 2017 থেকে আমি আর প্রেমাশিস মিলে চেষ্টা করে গেছি বিভিন্ন কিছু করার, নাথিং ওয়ার্ক। রাইট। তো এমনি এমনি সোল কানেকশন পডকাস্ট হঠাৎ করে যায়নি, একদিন আবির্ভাব হয়নি, একদিন হয়ে যায়নি। এই পুরো চেষ্টা করতে 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 এখানে এসে পৌঁছেছি, যেখানে ভরতদার ইন্টারভিউটা হঠাৎ করে আমি দেখলাম 4 ঘন্টায় 1.5 লাখ ভিউ হয়েছে। অর্গানিক। আমরা তো চাষাই ছেড়ে দিয়েছিলাম, ইউটিউব আর করবো না। এটাও তো একটা, এই গল্পটা আমি বোধহয় কোথাও বলেছি যে আমি ইউটিউব করবো না বলে ডিসাইড করেছি ছেড়ে দেবো, আর ইউটিউবে কিছু হবে না। এন্ড দেন উই পুট খরাজদার এপিসোডটা, প্রেমাশিস বললো এমনি তো পড়ে আছে, দিয়ে দে না, দেখবে না কেউ। এন্ড আমরা ইউটিউব and the rest is history. এক্স্যাক্টলি। আমার না তাই মনে হয়, জানো, মানে টাকা ব্যাপারটা খুব ডাইসি ব্যাপার। যারা বেশি টাকাকে মানে যারা বেশি হচ্ছে টাকা নিয়ে ফাটবাজি দেখিয়েছে, তারাই কেস খেয়েছে। সে তো টাকাকে সঠিক জায়গায় যদি খরচা করা যায় না, তাহলে টাকা বাড়ায়। রাইট। টাকা না বাড়াক, ব্র্যান্ড ভ্যালু তো বাড়ায়। আজকে আমি যখন প্রেত কথা করব, আমার উচিত একটা ভালো মাইকে প্রেত কথাটা করা। একদমই তাই, একদমই তাই। তাই না? ওটা আমার লাক্সারি। ওটা তোমার লাক্সারি। কত ছেলে মেয়ে যারা ভয়েস আর্টিস্ট হতে চায়, তাদের কাছে ওই টাকাটা নেই যে তারা একটা SM7B কিনে তার মধ্যে কথা বলবে। হ্যাঁ, আরে আমি প্রথমে যখন পডকাস্ট শুরু করি, হ্যাঁ, আই মাস্ট রেসপেক্ট ইট। তো আমি একটা মাইক কিনেছিলাম যেটা খুবই কম দামি মাইক, ওটা দিয়েই শুরু করেছিলাম। তারপরে তো গিয়ে একটা শিওরের মাইক কিনতে পেরেছি যে হ্যাঁ। আরে অরুণবদা, আমি এমন লোক দেখেছি ইউটিউব থেকে আর্ন করে। আজকে এখানে দেখো শ্রীময়ীদির এখানে কিরকম ভালো লাইটের একটা সেট আপ রয়েছে, একটা ঠিকঠাক সবকিছু রাখা, এগুলো নেই তাদের কাছে। তাহলে টাকাটা ইনকাম করে খরচাটা কোথায় করছিস? রোজ রাত্রিবেলা পিৎজা খাওয়ার জন্য শুরু করে দিয়েছি আমি, উল্টোটা ইনকাম না করেই খরচা করছি, বিকজ আই ওয়ান্ট মাই শো টু লুক আ সার্টেন ওয়ে। ওটা আমার এস্থেটিক, ওটা আমার ভাইব, ওটা আমার শোটার লুক ওরকম। হ্যাঁ, তোমার তো দেখতে ভালো লাগছে, আমার তো দেখতে ভালো, যেটা তুমি বলে মেক ফিল্মস ফর ইয়োরসেলফ। আর্ন করার জন্য ইউটিউব করো, বিকজ আর্ন করার জন্য ব্যবসা করো। ইউটিউব ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি, যারা ক্রিয়েটিভ কাজ করার জন্য এখানে আসছে। সো যে যত বেশি ক্রিয়েটিভ হবে, আর শুধু ক্রিয়েটিভিটি না, যার ওই শার্পনেসটা থাকবে মানুষের ইমোশনকে বোঝা, ট্যাপ করা,
ওই মাসকে বোঝা, রাইট, সে ডেফিনেটলি আমার মনে হয় সাস্টেন করে যাবে at least। অ্যাবসলিউটলি, এবং আমি দেখেছি মানে বাংলাতে প্রচুর ক্রিয়েটার আছে যারা সাস্টেন করে গেছে, এমন ক্রিয়েটার দেখেছি যারা বেরিয়ে গেছে 2 বছর 3 বছর 4 বছর ম্যাক্স, তারপর বেরিয়ে গেছে। কিন্তু সাস্টেন তো অনেকেই করেছে, এমন তো না যে করেনি। এবং যারা করেছে তাদেরকে দেখো, তারা সবাই ভালোই কাজ করছে, একদমই তাই, মানে বেশ ভালো কাজ করছে। একদমই তাই। আমার মনে হয় আমরা আমাদের আড্ডার শেষের দিকে এসেছি। আপনারা হয়তো শুনতে পারবেন ইভেন আফটার এডিটস প্রচন্ড শাক বাজছে, which is মানে আমি জানি না, আমাদের জন্য খুব ভালো এটা যে আমিষ বেরিয়েছে এবং এই পডকাস্টটা হচ্ছে, শাক বাজছে একটা শুভ ক্ষণের, মানে এটা একটা লক্ষণ। আমিষ ভূতের সিনেমা, আমার বললাম কিরকম একটা রক্ত রক্ত হাউমাউ কাউ একটা ব্যাপার আসছে। গৌরব, তোমাকে তো আমি ছাড়তে পারি না একটা ভূতের গল্প না শুনে, আমার অডিয়েন্স আমাকে বকবে। এই তোমাকে বললাম না একটা ভূতের গল্প, দুর্গাদির। হ্যাঁ, দুর্গাদির, কিন্তু আর একটা তোমার নিজের পার্সোনাল। আরেকটা আমার নিজের পার্সোনাল ছোট ছোট কিছু একটা বলি। আমার এক বন্ধুর বাড়ির ঘটনা, এবং এই ঘটনাটা আমি বহু জায়গায় বলেছি। এই ঘটনাটা বলবো? হ্যাঁ, এই ঘটনাটাই বলি। আমার বন্ধুর বাড়িতে এই ঘটনাটা বেশ কয়েকটা ঘটনা সেট, ছোট 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 ছোট। আমি নাম নিচ্ছি না, আমার বাড়ির ওখানেই তার বাড়ি, এবং আমরা সেখানে প্র্যাকটিস করতাম গান বাজনা, ভিডিওস বানাতাম, এডিট করতাম, অনেক রাত পর্যন্ত কাজ করতাম, প্রায় 2টো 2:30 3টে এরকম সময় অবধি আমরা কাজ করতাম। বয়স তখন আরো অনেকটা কম, 2017 সাল এরকম সময়। আমাদের এখানে একটা রুম ছিল, আর এই রুমের যে দরজাটা তার ঠিক উল্টো দিকে আরেকটা দরজা ছিল, আর মাঝখান থেকে এরকম করে সিঁড়ি নেমে গেছে। এখানে আরেকটা দরজা ছিল, দরজা 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 সিঁড়ি। এই দরজার বাইরে ছিল পুরো ছাদ, ছাদের থেকে নামে। রাত্রিবেলা তখন ওই 2:30 এরকম সময় হঠাৎ করে আমি স্পষ্ট দেখলাম যে এই ছাদের দরজা থেকে, দরজাটা কিন্তু আটকানো, একটা বয়স্ক বুড়ি মহিলা সে এরকম কুজো হয়ে তরতর তরতর করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। আমি ওটা দেখলাম। এবার দেখার পর আমি ভাবছি যে আমি কি ঠিক দেখলাম নাকি আমি ভুল দেখলাম। তা আমি বন্ধুদের কাছে, ভাই 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 কি একটা যেন হলো, কি একটা দেখলাম। সবাই মিলে সঙ্গে সঙ্গে গিয়ে টর্চ দিয়ে এরকম করে দেখলাম না, কেউ তো নেই। নিচে সব বাবা মায়েরা ঘুমিয়ে আছে 2nd ফ্লোরে বন্ধুর বাড়িতে। এবার ভাই ঠিক আছে, এটা আর কিছু ঘটেনি। নেক্সট ওই বাড়ির আরেকটা ঘটনা। সেদিন এডিট চলছে, প্রচন্ড গরম, গ্রীষ্মকাল। আমার ওই বন্ধুটা এসি চালাতো না, খুব কিপটে ছিল। তা আমার এক বন্ধু ছিল, ও প্যান্ট খুলে ভেতরে একটা ইনার ছোট প্যান্ট পরে বসে আছে। হ্যাঁ, আমিও জাস্ট ওয়াশরুম গেছিলাম, বেরিয়ে এসে বাইরেটা এরকম করে দাঁড়িয়ে আমি দেখছি এডিটটা কি হচ্ছে। এমন সময় যে দরজাগুলো থাকে না, এরকম করে হাতল নামালে দরজাটা লকটা খুলে, ওই দিকের হ্যান্ডেলটাও তো নামে, এইদিকে তুমি নামালে ভেতরে যে থাকবে সেও তো বুঝতে পারবে যে কেউ নামানোর চেষ্টা করছে। আমরা সবাই দেখলাম, তখন প্রায় রাত 1:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এভরিথিং ডিনার ডান, বাবা মায়েরা সব নিচে শুয়ে পড়েছে। আমরা তখন বিন্দাস সময় আর কি, তখন সবাই ভূতের মানে কাজ করছি আর সবাই ফাটিয়ে সিগারেট খাচ্ছি সেই সময়। তখন তো বয়স কম, আরো বেশি মজা এটাতে। তো এমন সময় দেখি আমাদের দরজার হাতলটা, আমরা ওরকম মানে সিগারেট খাওয়া হচ্ছে, হাতলটা দেখি এরকম করে নামছে। আমরা ভেবেছি ইরে কাকিমা এলো, তাহলে তো হাতে নাতে ধরা। ছেলেটার প্যান্ট ঠিক করছে এরকম করে, আমিও ওরকম করছি, ঢুকে আসবে। জাস্ট দরজাটা খুললো, উল্টো দিকে কেউ ছিল না। তারপর ওই বাড়িতেই একদিন রাত্রিবেলা শুট করছি, হঠাৎ করে আমি ব্লিঙ্ক অফ অ্যান আই দেখতে পেলাম, ওই বাড়ির পাশের যে ছাদটা রয়েছে ওই ছাদে স্যান্ডো গেঞ্জি, এত অব্দি স্যান্ডো গেঞ্জি পরা একটা লোক, যার হাফ টাক মাথা, এরকম করে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ব্লিঙ্ক অফ অ্যান আই আমি দেখতে পেয়েছি, এবং তারপর ওনাকে আমি আর দেখতে পাইনি। পরে গিয়ে শুনলাম ওই বাড়িতে ঠাকুমা না দিদা সে ছিল, পড়ে গিয়ে হাত ভেঙেছে, বাবার পা ভেঙেছে, ছেলেটা রোগা হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা। এবং ওর পর কিন্তু ওর সাথে আমার সম্পর্ক আর সেরকম ভালো ছিল না, মানে ও নিজেকেই নিজে অনেকটা আলাদা করে নিয়েছিল, এবং এমন কিছু কাজকর্ম করছিল যে কাজগুলো আর কি মানে ও করে না, মানে ও ওরকম ছেলে তো নয়, মানে আমি অ্যাটলিস্ট ওকে ওরকম ভাবে কখনো দেখিনি, বাট ও ওগুলো করেছে। তবে আমার এত বেশি জানার দরকার ছিল না, যে ভাই আমার যখন পোষাচ্ছে না ব্যাপারটা, আমি দূরে সরে যাই। তো এটা আমার জীবনের একটা ঘটনা, এবং এই ঘটনাটা বড়ই অদ্ভুত লেগেছিল। মেবি কিছু হয়েছিল কি না হয়েছিল, আই ডোন্ট নো।
আমার মনে হয় ভূত আছে কি নেই এই ডিবেট ইজ ইটার্নাল, এবং মানুষ যতদিন থাকবে আমাদের অন্তত একটা কিউরিওসিটি থাকবে যে হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ। স্পিরিট জিনিসটা কি? ইজ দেয়ার সামথিং কল্ড অ্যান ইভিল স্পিরিট? ইজ দেয়ার সামথিং লাইক ক্যাসপার, আ সুইট লিটল এঞ্জেলিক spirit who helps us, who's always like a buddy to us? And এই যে মানে পুরনো বাড়ি যেখানে কিছু অতৃপ্ত আত্মা, এই কথাটা আমরা বারবার পাই, এখানে কি সত্যি কিছু হয় যেখানে যে বাড়িতে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে থাকুক, কিংবা যেখানে অনেক ইলনেসে প্রেমেচিওরলি লোকে মারা গেছে, হোয়াট হ্যাজ হ্যাপেন? আই থিঙ্ক ইটস বেসিক্যালি আর ফিয়ার অফ দি আননোন অ্যান্ড আর ফ্যাসিনেশন উইথ দ্য আফটার লাইফ। এই দুটোর মিশ্রণে একটা মানে দিস হোল ভূতের এটা জন্মায়। এই আমি এটা বলবো যে আমি অনেকদিন কলকাতার বাইরে থাকতাম, আমি অনেকবার সেটা বলেছি, এবং ছোটবেলায় কিন্তু আমরা খুব ভূতের গল্প শুনতাম। আজকাল আমার বোনেরা অবশ্য স্ট্রেঞ্জার থিংস দেখছে নেটফ্লিক্সে, ওরা অনেক বেশি এক্সপোজ, কিন্তু দ্য কাইন্ড অফ সিনেমা অর দ্য কাইন্ড অফ সিরিজ যেটা আমরা দেখছি মেড অন দ্য সুপারন্যাচারাল অর সাইকোলজিক্যাল থ্রিলার যেটা বলে, বা আউট অ্যান্ড আউট হরর স্টোরি, leaves much to be desired. এবং I am very happy, অরুণাভ, যে তুমি in your new innings once again, come back বলবো না, you've always been around, but in your new innings you've chosen the YouTube, you know, the internet as your playing field, you know, and that shows how much you've learned from it, how much you give back to it, how much you've gained from it. গৌরবের তো এটাই মানে has proved that মানে a person, any YouTuber, any creative artist with a dream and the hard work and the determination, you know, sky is the limit. I hope তোমাদের কাজটা remains relevant. I hope it's the beginning of many other directors, actors, producers even, looking at YouTube as a medium. সবাই সিনেমা বানাতে পারে না, এবং এটাও আমি বলবো সবার বানানো উচিত না। Please stop making bad movies. তোমার টাকা আছে, produce a podcast, right? তোমার টাকা আছে, you know, have an Please interesting, give it to us. yeah, I We mean need it. really, I know I'm next, I'm coming, হ্যাঁ তো সেটাই, কিন্তু আমি বলছি যে I it's- need more money. yeah, exactly, মানে সেটাই আমি বলছি, মানে there's so much content creators, there is so much of talent. মানে তুমি যদি একটা সিম্পল ইউনো এই ইউটিউব ঘেটেই দেখো কত লোকে সুন্দর গান করছে, রান্না করছে, মেকআপ করছে, and thank God there's a democratic platform. Yes, Absolutely, obvious. মানে as of now জানি না এটা কতদিন থাকবে, যতদিন আছে মৌকে কা ফায়দা উঠাইয়ে। এবং আর একটাও কথা বলবো যে বি পেশেন্ট। I tell myself this every day, because sometimes if you're a YouTuber, if you're a creator, you look at somebody like Gaurav, you look at somebody like Arunabh, and you say, ওরা কি করে করলো, ওরা কি বুস্ট করছে, ওরা ওদের ও ডিরেক্টর ছিল বলে একে আনতে পারে। Don't compare your journey with others. I tell myself this, তোমাদের যেটা আমি বলছি অডিয়েন্সকে, যে it's a note to myself. Everybody's journey is your own, and someday somebody will want to be Straight Up with Shri, somebody wants to be Pret Kotha, somebody wants to be Sandesh TV, I want to be Sandesh TV, কিন্তু মানে we have all come to our own journeys in our own way, সেটাকে রেসপেক্ট করা উচিত। Amish is on YouTube. It also stars Preeti, who is one of my favorites. I absolutely love her content and her clothes. She has a great brand called Preeti Zen. I'm always happy to support my fellow YouTubers, and I feel like part of a community. Who knows, someday amar ekta dream ache to have a women's podcast network. Maybe that comes true, you know, somebody with a lot of money says, I don't want to make a movie, I want to make a women's podcast network. Reach out, you know, we are all here. Orunabh, many congratulations. Thank you, I think what you've done, you know, অনেকে তো অনেক বড় বড় বাজেট নিয়ে হরর মুভি বানায়, তোমার কাছে তোমার বাজেট ইজ হিউজ, বাট ইফ ইউ কম্পেয়ার ইট টু আ ট্রেডিশনাল হরর মুভি, পারহ্যাপস ইটস পিনাটস, রাইট? দ্য কাইন্ড অফ মানি VFX এ বা সাউন্ডে বা লাইটে লাগায়, বাট হোয়াট আই হ্যাভ সিন, অ্যান্ড ইটস আ গ্রেট ফিল্ম, you know, the premiere was a super success. Please দেখো, spread the word, যত শেয়ার করবে, আমি জানি ভূতের জিনিস শেয়ার করতে একটু হয়তো উইয়ার্ড লাগবে, সবথেকে বেশি শেয়ার হয়। হ্যাঁ এই তো বলে দিল দ্য এক্সপার্ট, সব থেকে বেশি শেয়ার হয়। তো এবার আমি যদি ভূতের ট্রেলার শেয়ার করতে পেরেছি আর এনাদের ডাকতে পেরেছি, you can do it too. ভালো কন্টেন্ট, always make space for that in your daily time, as he said, gym, রান্না করতে করতে, or just, you know, রাত্রিরে শোয়ার আগে,
there's always room for good conversations, good films, good content, good stories. I think the world moves on stories. আমার এটা খুব দৃঢ় বিশ্বাস. On that note, তোমরা যদি দুজনেই তোমাদের ফলোয়ার্সদের একটু শাউট আউট দাও to come over to Straight Up with Shri and enjoy my content as well. একদম অবশ্যই, মানে আপনারা আসুন, শ্রীদির চ্যানেলটি দেখুন এবং অবশ্যই দেখে প্রচুর কমেন্ট করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এবং কোন কোন গেস্ট আপনারাও চান, এবং তার পাশাপাশি আপনারা আমিষ দেখুন এবং দেখার পর জানান আপনাদের কেমন লাগলো। আমিষ এসে গেছে প্রেত কথার ইউটিউব চ্যানেলে। এবং ওই যেটা বলার, যে তুমি যেটা বললে ওই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকের জার্নিটা আলাদা আলাদা, এবং এই প্রত্যেকটা মানুষ যারা যারা আজকের দিনে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে, আপনাদের যাদের যাদের জার্নিটা পছন্দ তাদের তাদের জার্নির সাথে সবসময় একদম খুব আমি ইম্পর্টেন্ট। শুধু এখানে একটা জিনিস জাস্ট শেষে বলে দিই, গৌরব যখন আমি প্রথম আমার খরাদার সঙ্গে এপিসোডটা এসেছিল, গৌরব আমাকে মেসেজ করেছিল যে খুব ভালো লাগলো কন্টেন্টটা। তখন গৌরব তপাদার তখন তো আমার সঙ্গে গৌরবের পরিচয় নেই, যে খুব ভালো লাগছে। তারপর গৌরব একটা কথা বলেছে যে তোমাকে দেখলাম পুরোটা গ্রো হতে, এন্ড আই আইডেন্টিফাইড যে এই লোকটা হয়তো গ্রো করতে পারে, হি হ্যাজ দ্য পটেনশিয়াল। হ্যাঁ, আমি বলতে চাই যে ওই গৌরব যেটা বললো সেটাই ধার নিয়ে সেটাই এক্সটেন্ড করে, যে একটা মানুষ একটা কন্টেন্টের জার্নিতে না সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো তার পাশে আরো অনেক মানুষ, এবং সে ফিল করতে চায়। আমি ফিল করেছি যে আমি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার আছে যেটার সম্পর্কে আমি আগে জানতামই না, এখন আই ফিল কানেক্টেড টু দেম। ইউ মাস্ট বি ফিলিং আই টু ওয়েল। সে একটা নিজের মতো কন্টেন্ট করছে, which is একদমই আলাদা, and that's why I think মানে আরো বেশি করে দেখো এবং শেয়ার করে দিন লোকজনের কাছে আরো বেশি, যাতে কন্টেন্ট আরেকটু পৌঁছায়। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা ফিমেল পার্সপেক্টিভ আর পডকাস্ট সিনে অবশ্যই আসা। সো দেখতে থাকুন স্ট্রেট আপ উইথ শ্রী। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। Amish is on the Pret Katha YouTube channel. The link is below in our description box. Watch, share and enjoy. And bhoot ache ki nahi সেই ডিবেটটা আমরা কন্টিনিউয়াসলি we will have it in our living rooms, in our bedrooms, on our chhad on a moonlit night. But till then, let good cinema and good content prosper. On that note, next week আবার দেখা হবে। আমিষ দেখে আপনাদের কিরকম লাগলো প্লিজ আপনারা কমেন্টসে লিখুন। We will share it with the creators, giving them more motivation to make more আমিষ and নিরামিষ। On that note, next week দেখা হবে, ভালো থাকবেন।